অশান্তিতে ছিল সে। মানসিক অশান্তি মানে কি আপনাদের দাম্পত্য জীবনে কোনো কলহ ছিল? দাম্পত্য কলহ ছিল দুজনের মধ্যে, কোনো অশান্তি? আমার আর আমার হাজবেন্ডের পার্সোনাল কোনো ইস্যু নিয়ে কখনোই ঝামেলা হয় নাই। তাহলে আপনার কখনোই সিরিয়াস কোনো ঝামেলা হয় নাই। বিয়ের প্রথম দিকে একটা দুইবার হলেও সেটা খুব সামান্য, যেটা সব ক্ষেত্রেই হয়। স্বাভাবিকভাবে হয়ে থাকে প্রত্যেকটা হাজবেন্ড ওয়াইফের মধ্যে, সেটা খুব স্বাভাবিক ছিল। কিন্তু পরবর্তীতে 6 মাস 1 বছর পর থেকে আর কোনো ঝামেলাই হয় নাই আমাদের পার্সোনাল কোনো ইস্যু নিয়ে। আমার আর আমার হাজবেন্ডের মধ্যে কোনো সমস্যাই ছিল না। তাহলে সুইসাইড করার মতো এরকম একটা ঘটনা এরকম এসে গেল, এটা কেন হয়েছে আপনার দৃষ্টিতে? আমার শাশুড়ি মা, সে প্রথম থেকেই আমারকে চাইতো না বা আমাকে পছন্দ করতো না, বা তার কোনো একটা এথিক্স ছিল যে ঘরের বউ, বিয়ে হবে, বিয়ের পরে বাচ্চা নিবে, বউ থাকবে সংসার, আর বাচ্চা নিয়ে সে তার বাচ্চাকে নিয়ে, মানে আমার হাজবেন্ডকে নিয়ে সে থাকবে। সেই যে 34-35 বছর বয়স আমার হাজবেন্ডের, সেই 2.5 বছরে আমি দেখতেছি বিয়ের প্রথম 26 দিন জাস্ট আমাদের বাসা ভাড়া করতে যেই সময়টা, বাসা দেখতে যে সময়টা লেগেছিল, সেটাই শুধু সময়টা লেগেছে। 26 দিন পর থেকে আমার শাশুড়ি মাকে আমার হাজবেন্ড নিয়ে আসছে। সাথে নিয়ে আসার কথা ছিল, বাট বাসা পায় নাই খুঁজে। ঢাকার বাসা একটু খুঁজতে তো টাইম লাগে। বাট ওই 26 দিন থেকে আমি এই 2.5 বছরে প্রত্যেকটা দিন, একটা দিন সকালেও আমি দেখি নাই যে সে তার ছেলেকে খাওয়াই দেয় নাই। সে জাস্ট তার ছেলের জন্য যেটুকু ব্রেকফাস্ট তৈরি করার, যে তার ছেলে যতটুকু খাবে ততটুকুই রান্না করতো। অথচ ঘরে কিন্তু আমরা মাত্র 3টা মানুষ। সে তার ছেলেকে তার ব্রেকফাস্ট তৈরি করে খাইয়ে দিত, আর আমি আমার হাজবেন্ডটা ব্রেকফাস্ট করতেও পারতাম না, সে আমাকে করতেই দিত না। আমিও খুব শখ ছিল আমার হাজবেন্ডকে নিয়ে আমি সংসার করব, আমার হাজবেন্ডকে আমি একটা পদ এক একদিন রান্না করে খাবো। কজ আমি তো জব হোল্ডার না, আমি স্টুডেন্ট, আমি নতুন বিয়ে করেছি। আমার স্বপ্ন ছিল, শখ ছিল, আমার শখ ছিল। আমার শাশুড়ি আমাকে সংসার করতে দিল না। না, কেন কোনো মা কেন চাইবে যে তার ছেলে সংসার সুখী না হোক, ভালো না থাকুক? এটা এটা আমি কোনো সমস্যা কি আসলে? আমার শাশুড়িকে দেখতাম বিয়ের প্রথম থেকে সে তার ছেলের জন্য খাবার তৈরি করে, শুধু তার ছেলে যেটুকু খেতে পারে সেটুকু রান্না করে তার ছেলেকে খাইয়ে দিত। আর আমি আমার ব্রেকফাস্ট আর আমার শাশুড়ির ব্রেকফাস্ট আমি পরে তৈরি করতাম। আমার হাজবেন্ড তখন ঢাকায় কর্মরত ছিলেন চাকরিতে, তো সেই অফিসে যাওয়ার পরে আমি আমার শাশুড়ি আর আমার ব্রেকফাস্ট তৈরি করতাম। অথচ আমরা ঘরে মাত্র 3টা মানুষ। সে যদি একটু খিচুড়ি রান্না করতো তার ছেলের জন্য, জাস্ট ওই কটা চাউলই নিত, আর কটা চাল ডাল বেশি নিলে কিন্তু আমরা 3টা মানুষ মাত্র। আর নতুন বউ আমি তো এমন না যে খুব মানে বাড়িতে অনেক মানুষ, সে বয়স্ক মানুষ, সে 3টা মানে 5-6টা মানুষের রান্না করতেছে এমন না। সে বয়স্ক মানুষ, সে মাত্র 3টা মানুষের জন্য, একটা মানুষের জন্য রান্না করতেছে, আর বাকি 2টা মানুষের জন্য কয়েকটা চাল নিলে সে এমন। আপনার শাশুড়ির মুখ থেকে আমরা এমন শুনলাম যে আপনি নাকি মারধর করেছেন বা করতেন আপনার হাজবেন্ডকে এবং আপনার শাশুড়িকে। এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। আমার এই যে আমার শাশুড়ি আমাকে, যেদিন আমার হাজবেন্ড সুইসাইড করে, এই যে আমাকে আমার শাশুড়ি আহত করছে। ইভেন আমার চুলের মুঠি ধরে অনেক চুল ছিঁড়ে ফেলছে, চুল টানতে টানতে আমার মাথা ঘাড় ব্যথা হয়ে গেছে। আমার এই যে ঘাড়ের এই পাশেও দাগ আসছে চুলের এই দিক থেকে। তো না না, দেখুন এটা আসলে অবশ্যই কেউ, এই যে আমার এই যে রক্ত বের হয়ে গেছিল, পরে আমি শুকিয়ে গেছে অলরেডি, শুকিয়ে গেছে। আমার হাত মোড়ানো ছিল মানে আমার হাজবেন্ড, আমি যাতে তার মা আমাকে হিট করতেছে, আমি যাতে তার মাকে প্রোটেক্ট করতে না পারি, মানে আমি নিজেকে যাতে প্রোটেক্ট করতে না পারি, সেজন্য আমার মানে সে বয়স্ক মহিলা ছিল। আমার হাজবেন্ড ভাবছে যে আমি যদি তার মা আমাকে মারতেছে, আমি যদি তাকে একটা ধাক্কা মারি সে তো পড়ে যেতে পারে, সেজন্য আমার হাজবেন্ড আমার হাত ধরেছিল। অথচ সে তার মাকে একবার বলে নাই যে মা তুমি ওকে এভাবে মেরো না, সে আমার হাত ধরে রাখছে। তো পরে আমি কি করলাম, আমার যখন খুব মানে একদম সহ্যের সীমা অতিক্রম হয়ে গেল, আমার চুল টানতে টানতে মাথা, যখন আমার মাইগ্রেনের প্রবলেম আছে, মাথা ব্যথা হয়ে গেল, চুল ছিঁড়ে যাচ্ছিল, আমি বুঝতে পারতেছিলাম যে একটা একটা করে চুল ছিঁড়তেছে খোপার মধ্যে থেকে, যে এটা টানলে যেটা হয়। তো তারপরে আমার হাজবেন্ড আর আমার শাশুড়িকে আমি জাস্ট, আমার হাজবেন্ড এরকম হাত ধরা ছিল, আমি 2 হাত কোনো রকম ভাবে একটু শক্ত করে এইভাবে দুজনকে আমার শাশুড়ি পিছনে সেভ করার জন্য করলাম। তো আমার শাশুড়ি পিছনে যে দেওয়াল ধরলো, আর আমার হাজবেন্ড দেখলাম আমার হাজবেন্ড আর কি ওদিকে সরে গেছে, মানে আমার ধাক্কা লেগে ওদিকে সরে গেছে, আর ওদিকে ছিল দেওয়াল। তো আমার হাজবেন্ডকে আমি যাতে তার মাথাটা দেওয়ালে না লাগে, আমি জাস্ট, আমার ভাই হয় ও, আমার হাজবেন্ডের এইখানে হাত দিছি, কারণ ও তো হাতে ধরলে তো ওকে আমি ধরতে পারবো না, মাথা যে লাগবেই, সো দ্যাট আমি এইখানে ধরছি যাতে ওর মাথাটা না পড়ে।
এর মধ্যে আমি যে ধরলাম ওর ঘাটটা ধরলাম, আমার শাশুড়ি এর মধ্যে আবার এসে আমার চুল টেনে আমার এত হাতে। কিছু কেন, মানে এত মারামারির পর্যায়ে চলে গেছে মাত্র এইটুকু সময়, এত কেন এত কিছু, এত এরকম একটা আচ্ছা তাহলে তো আবার সেই শুরু থেকে বলতে হয়। আগের দিন আমার হাজবেন্ড মানে যে সেদিন যে মারা গেল 7 তারিখ 6 মে সকালে, আমার হাজবেন্ড অফিসে যাওয়ার সময় কখনোই আমাকে বাই করতে পারতো না, টাটা বা বাই দেওয়া যে ওয়াইফ সে আমার একটা বাই করে যায় সেটা পারতো না, একমাত্র তার মায়ের জন্য, আমার শাশুড়ি মার জন্য সে পছন্দ করতো না, তাই যেদিনই করতো সে রেগে যেত। তারপর থেকে আমার হাজবেন্ড বাদ দিয়ে দিল বাই দেওয়া তার মায়ের সামনে। তো সেদিনকে কোনোভাবে সে দেখলো কি তার মা ঘরের দিকে গেছে, তো সে আমাকে বাই দিল হাত নেড়ে আমার দিকে তাকিয়ে। মানে নিজের ওয়াইফকে দেখুন একটা বিষয়, যে এটা কিন্তু শুধু আজকে সুস্মিতার ঘটনা নয়, বাংলাদেশের ম্যাক্সিমাম ঘরে আমরা যদি দেখি যে শাশুড়ি ওয়াইফের যে দ্বন্দ্বটা, যার কারণে ওয়াইফ চাইলেও তার হাজবেন্ডের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে না, আর মা ছেলেকে বিয়ে দেওয়ার পর তাকে একটু স্পেস দেওয়া বা সেইটা কিন্তু মায়েরা করে না। শুধুমাত্র আজকে সুস্মিতার ঘটনা থেকে আমরা বুঝতে পারি বা আমরা শিক্ষা নিতে পারি, আমাদের যে যে ঘরে ছেলে রয়েছে, আমাদের ঘরে মেয়ে রয়েছে, তো আমরা ছেলে মেয়ের বিয়ের পরে আসলে কি করা উচিত বা কি হলে একটা ছেলে একজন পুলিশ অফিসার সে অনেক বেশি তার মনের জোর হয়, সেই জায়গা থেকে সুইসাইড করার মতো একটা সিদ্ধান্ত নিয়েছে, কতটা সে মেন্টাল স্ট্রেস নিয়ে, কতটা ডিপ্রেশন থেকে সে সুইসাইড করেছে। আমার হাজবেন্ড আমাকে খুব ভালোবাসতো, কিন্তু তার ভালোবাসা ছিল লুকানো। আমি যখন তাকে বলতাম, সে আমার থেকে অনেক সিনিয়র ছিল, তো আমি যখন তাকে বলতাম যে চলো একটু মোড়ের মাথা থেকে একটু চা খেয়ে আসি, আমার সাফোকেটেড লাগতেছে, কজ আমাকে বাবার বাড়ি আসতে দিত না, আমার হাজবেন্ড চাইতো না আমি বাবার বাসায় আসি। তো তখন সে বলতো কি তাহলে মাকে বলে মা তুমি আমি একসাথে চলো হেঁটে আসি, চা খেয়ে আসি। তো আমি বলতাম আমার সাফোকেশনের কারণ তো তোমার মা, সে আমাকে প্রত্যেকটা সেকেন্ডে তুমি অফিসে থাকাকালীন যে পরিমাণে পেইন দিচ্ছে, আমি সাফোকেটেড ফিল করতেছি, তো বাইরেও যদি সে যায় আমার সাফোকেশন যদি আমি সাথে নিয়ে যাই তাহলে আমি আর ফ্রি হলাম কিভাবে। আমার হাজবেন্ডের কথা ছিল ওটা, তো সে সেটা ক্যান্সেলই করে দিল। তখন আমরা শান্তিনগরে ছিলাম, সে বলেই দিল যে না মা ছাড়া আমি যেতে পারবো না। কখনো যদি বলতাম যে চলো একটু রুফটপে যাই, সে কিন্তু তার মাকে নিয়ে রুফটপে হাঁটতে যেত। আমি যদি বলতাম যে আজকে আমি তোমাদের সাথে যাই, বলতো না বাসার বউ, নতুন বউ, ছাদে যাওয়ার দরকার নেই, ঘরে থাকো, আমরা চলে আসবো হেঁটে যেতে। তো ওই দিনকে সে আমাকে টাটা দিল, তার মা কোনোভাবে ঘর থেকে মানে সে কি করতে গেছে জানি না, ব্যাক করে এসে দেখে তার ছেলে আমাকে বাই দিচ্ছে, সে সেটা দেখে ফেলছে, ব্যাস ওখানেই আমাকে আমার হাজবেন্ড শেষবারের মতো টাটা দিছে। আর আমাকে কখনোই টাটা দেয় নাই, সে কখনোই টাটা দেয় নাই, আর দিবেও না, সে আমাকে বাইও করে নাই। তো তখন যখন সে ঘর থেকে বের হচ্ছে তখন তার মাকে বললো কি মা আমি আসি। তার মা রেগে গেছে জন্য তার মা তার সাথে কথা বললো না, বললো মা আমি আসি, তুমি একটু রেস্ট নিয়ে তারপরে পুজো করতে যেও। তার মা কথাই বললো না, সে তার ঘরে চলে গেল, আমার হাজবেন্ড চলে গেল বাইরে অফিসে। সে চলে যাওয়া শেষ যাওয়া বলতে আমাদের যে হ্যাপিলি একটা বাই দিয়ে যাওয়াটা ওটাই ছিল তার শেষ যাওয়া। দুপুর হলো, আমার হাজবেন্ড রাস্তায় যেয়ে তার মাকে ফোন, মা তোমার মুখ কালো কেন দেখলাম। আমার হাজবেন্ড এত মা ভক্ত ছিল, তার মায়ের যে সে যে বের হয়েছে, তার মা যে তাকে বলে নাই যে বাবা আচ্ছা আয়, তাহলে ওইটা যে সে বলে নাই, এজন্যই তার মন খারাপ হয়ে গেছে আমার হাজবেন্ডের, যে মা কেন বললো না আমাকে আসার সময় যে বাবা আয় তাহলে। তো পরে আমার হাজবেন্ড রাস্তায় যেয়ে তার মাকে ফোন, আমি তো ঘরের মধ্যে ছিলাম, আমি শুনেছি যে সে তার মাকে ফোন দিছে, বলতেছে মা তুমি কেন রাগ করছো বা কিছু। আমি তো অ্যাজ ইউজুয়াল আমি 2.5 বছর ধরে দেখতেছি, এগুলো আমার মুখস্থ হয়ে গেছে অলরেডি। তো সেই মুহূর্তে তার মা তাকে কারণ বলতেছে না, তাকে খুব প্রেশার দেয় তার মা, মানে বলতে চায় না, সে ওরকম রাগ হয়ে থাকে অনেক ঘন্টার পর ঘন্টা রাগ হয়ে থাকে। যেটা আসলে আপনাদের একটা কমন হাজবেন্ড ওয়াইফের কমন প্রবলেম, যেখানে ওয়াইফ রাগ করে থাকে হাজবেন্ড উপরে, তুমি আজকে কেন আমাকে বাই করলে না, তুমি কেন, সেখানে সেই জায়গাটা সেই কাজটা তার মা করছে, সে মুখ ফুলিয়ে রয়েছে তার ছেলের প্রতি। না সে তো তাকে বাই করে না এমন না, আমাকে বাই করছে কেন, ছেলের বউকে কেন বাই করছে এটার জন্য তার রাগ। অথচ তার মাকে কিন্তু সে তৎক্ষণাৎই বাই করছে যে মা আমি আসি, তুমি সাবধানে থেকো, রেস্ট নিয়ে পুজো করতে যেও। তো পরে তার মাকে যখন সে ফোন দিল কারণ জানতে পারলো, কিন্তু আমাকে সে বলে নাই। পরে আমাকে সে বলতেছে, আমি যখন ফোন দিয়ে জানতে চাইলাম যে কি জানতে পারছো, তোমার মা কেন রাগ করলো, আমি দেখলাম সকাল থেকে তো হ্যাপি ছিল, সে তোমাকে খাইয়ে দিল। 2.5 বছর ধরে আমার স্বামীকে, আমার 34-35 বছর বয়স স্বামীকে সে তার 12 বছরের সন্তান
বাবা হারা সন্তান যেমন ছিল সেভাবে সে খাইয়ে দিচ্ছে। আচ্ছা, আপনাদের মধ্যে আপনাকে খাইয়ে দেওয়া বা সে আপনাকে খাইয়ে দেওয়া এরকম কখনো হয়েছে? বা তার মায়ের জন্য হতো না, কখনোই না? কখনোই না। এটা খুবই কমন বিষয় নাকি, আনলাম একটা খাবার আমার ওয়াইফকে খাইয়ে দিলাম, কখনোই না। বা আপনি আপনার হাজবেন্ডকে খাইয়ে দিলেন? কখনোই না, তার মায়ের জন্য হতোই না। আর খাবার, সে তো তার মাকে মিথ্যা বলে না, কখনোই বলে না। সে তার মায়ের সামনে আমাকে খাইয়ে দিবে, তার মা সহ্য করবে নাকি? কখনোই না। ইভেন আমি একটা ভালো খাবার রান্না করলে সে বলতে পর্যন্ত পারতো না। একবার বলছে যে বা আজকে রান্নাটা তো ভালো হয়েছে, তার মা খাইলই না। সে খাওয়ার সময় থেকেই রাগ, মানে খাবার অর্ধেক খেয়ে উঠে চলে গেল। পরে সে তার মা যে ঘরের রুমে দরজা আটকাই দিল, সে তার মাকে যে পরে খেয়ে দিয়ে উঠে বললো যে মা কি হয়েছে, কি সমস্যা হইলো? সে বলতেছে এত বলার কি আছে, ঘরের বউ রান্না করবে এটাই তো স্বাভাবিক, ভালো রান্না করবে না তা কি বাইরের মহিলা এসে ভালো রান্না করে দিয়ে দেখুন, যাবে? এক মিনিট, আমি বারবার পজ দিচ্ছি এই কারণে, কারণ আজকে সুস্মিতার যেটা হয়েছে আমরা কখনো চাই না সুস্মিতা বলে কেউ সুইসাইড করুক, এটা আমরা কখনো চাই না। দেখুন, যে মায়ের ছেলেরা বা যে ওয়াইফের হাজবেন্ডরা পুলিশে চাকরি করে, তো আপনারা একটা বিষয় মাথায় রাখবেন, তারা যখন বাইরে কাজ করে তারা কিন্তু প্রচন্ড স্ট্রেসে থাকে। তো বাইরের স্ট্রেসটা বাইরে এসে বাড়িতে মানুষ কেন আসে? একটু শান্তির জন্য। সেই স্ট্রেসটা যদি রিমুভ করতে না পারে, বাড়িতে এসে আরো ডাবল স্ট্রেস নিতে হয় একটা মানুষ। অনেকে কিন্তু পলাশ সাহাকেও দোষ দিচ্ছে যে ও কাপুরুষ ছিল ইত্যাদি, কিন্তু এই লোকটা কতটা স্ট্রেস সে সহ্য করবে, কতদিন সে সহ্য করবে? এর আগে, বিয়ের আগ পর্যন্ত সে একা ছিল, বিয়ের পরে যখন দুজন হয়েছে সে কিন্তু দুজনকেই ভালোবাসে, কিন্তু তার ভালোবাসাটা সে দেখাতে পারছে না তার ওয়াইফের প্রতি। একটা ওয়াইফের যে এক্সপেকটেশন তার হাজবেন্ডের প্রতি, কিন্তু সে সেটা যে ওপেনলি করবে সে পারছে না। এই কষ্টের জায়গাটা অনেক পুরুষের রয়েছে, সেই কষ্টের জায়গা থেকে আজকে সুইসাইড করেছে পলাশ সাহা, এটা আমরা মনে করি। আপনার কি মনে হয়? তার মায়ের এই অত্যাচার সেকেন্ডের পর সেকেন্ড আমাদের একটা জায়গায় মানে ঘুরতে যেতে দিত না। আমরা হানিমুনে গিয়েছি, সে সাথে যাবে, সে রাগারাগি। আমরা একটা রাত মাত্র হানিমুনে যে কক্সবাজার কাটাতে পারছি, তার মায়ের রাগের কারণে সে আবার ব্যাক করছে, যে মা রাগ করে আছে, সে যেতেই পারলো না। আমরা ঢাকাতে থাকাকালীন যে কোনো জায়গায়, রমনা পার্ক হোক বা যে কোনো একটা ঐতিহাসিক স্থান হোক, ঢাকাতে তো সবকিছু সাজানো, সব জায়গায় সে তার মাকে নিয়ে গেছে। তো একটা পর্যায়ে বিয়ের 6-7 মাস পর্যন্ত আমি খুব ভালোভাবে তাদের সাথে মেইনটেইন করে চলছিলাম। ভিডিওতে দেখেছি আপনি খাইয়ে দিচ্ছেন আপনার শাশুড়িকে, হ্যাঁ হ্যাঁ, বা জড়িয়ে ধরেছেন, হাসছেন। আমি আমার শাশুড়ি মাকে বিয়ের প্রথমে আমার মা বলতাম, তুমি করে কথা বলতাম, তাকে অ্যাড্রেসিংটা ছিল আমার তুমি। মা তুমি খেতে আসো, মা তোমার কি এটা লাগবে, মা তোমার কি ওটা লাগবে। 6-7 মাস পর্যন্ত আমি এটা মেইনটেইন করছি। আমি কষ্ট পাইতাম, ভিতরে ভিতরে কষ্ট পাইতাম যে আচ্ছা আমার তো স্পেস হচ্ছে না, বা আমি যেটা চাচ্ছি আমাকে তো তারা বুঝতেছে না, আমি শুধু তাদের জন্য করে যাচ্ছি স্যাক্রিফাইস। তো এই 6-7 মাস যখন আমি স্যাক্রিফাইস করলাম, একসময় দেওয়ালে যে পিঠ থেকে গেল, কারণ তখন অনেকগুলো অপবাদ আসতে থাকলো যে আমি এত কিছু করতেছি, তাদের জন্য এত স্যাক্রিফাইস করতেছি, তারপরেও তার মা আমার হাজবেন্ডকে নিষেধ করতেছে যে অফিসের যে বউকে ফোন দেওয়ার কি আছে। আমার হাজবেন্ড বললো যে মা ও দুপুরে খাইছে কিনা, এই জন্য ফোন দিয়েছি। অফিসে গিয়ে মাকে ফোন দেওয়ার যদি যেতে পারে, হ্যাঁ, আমার হাজবেন্ড বলছে যে মা আমি দুপুরেও খাইছে নাকি, এই জন্য ওকে ফোন দিয়ে শুনলাম। বলে তুই তো আমারে ফোন দিয়ে শুনছিস, আমার কাছে শুনলই তো না যে মা ও সুস্মিতা খাইছে কিনা। বলে যে আচ্ছা মা ঠিক আছে, আমি আর ওকে ফোন টোন দিব না অফিস টাইমে। তার মা দিনের পর দিন তাকে মানে প্রলুব্ধ করতে করতে যে সে যেন আমাকে ফোন না দেয় অফিস টাইমে, সে ফোন দেওয়াই বাদ দিয়ে দিল আমার হাজবেন্ড কিন্তু কখনো মানে তার মাকে মানে বলে নাই যে মা এটা তোর অধিকার, আমার স্ত্রী, ওকে আমি জিজ্ঞাসা করতে পারি, ও কখনো বলে নাই। আমার হাজবেন্ড ওর মায়ের কাছে এতটাই নত ছিল, এতটা ভদ্র ছিল, এতটা মাতৃভক্তি ছিল, যার প্রতিদান আজকে এইভাবে ওকে দিতে হলো। আই এম সরি টু সে কি, দেখুন যারা এত অতিরিক্ত, যারা মাম্মাস বয় রয়েছেন, আপনাদের দুটো অপশন রয়েছে। এরকম কিছু নিউজ কাউন্সিলিং আমাদের কাছে এসছে এর আগে যে আমার মায়ের সাথে এরকম, আমার ওয়াইফ মানতে পারছে না, আমি কি করব। তো সবার জন্য আজকে সুস্মিতা রয়েছে সামনে বসিয়ে আমি এই কথাটা বলছি যে আপনার দুটো অপশন, একটা হচ্ছে আপনি বিয়ে করবেন না, অথবা আপনার দুদিকে ব্যালেন্স করা। মাকে বুঝতে হবে সে বিয়ে করেছে, মাকেও ছাড় দিতে হবে, ওয়াইফকেও ছাড় দিতে হবে। দুদিকে যদি আপনি ব্যালেন্স না করতে পারেন, সুইসাইড কিন্তু সমাধান নয়। আজকে ও একা হয়ে গেছে। আপনার শাশুড়ির আর আপনার কয়টা ছেলে মেয়ে? আমার শাশুড়ির মেয়ে বড় একজন, আর আরো 2টা ছেলে আছে, আর আমার হাজবেন্ড সবার ছোট। তাহলে আপনাদের সংসারের সমস্যাগুলো হচ্ছিল, সে কেন বাকি ছেলেদের কাছে বা গ্রামে থাকলো না কিছুদিনের জন্য হলেও? বাকি ছেলেরা আমার হাজবেন্ডের মায়ের মানে আমার শাশুড়ি মায়ের এই অন্যায়গুলো মেনে নিত না। তারা ঠিকই তার মাকে শ্রদ্ধা করতো, ভক্তি করতো, কিন্তু তাদের ওয়াইফের সাথে অন্যায় হলে তারা বলতো যে মা এটা ওর অধিকার। তাহলে আমার তাদের যদি মাঝরাতে খেতে ইচ্ছা করতো, তাদের ওয়াইফের হাতের কোনো খাবার, একটা বড়া বা একটা চপ বা একটা ভাজা পোড়া, তাদের ওয়াইফরা ঠিকই তাকে বানিয়ে দিতে পারতো। অথচ আমি আর আমার হাজবেন্ড সন্ধ্যা 9টার পর থেকে আইসোলেটেড, মানে পুরোপুরি রুমের মধ্যে। তার মা আমার হাজবেন্ডকে 2.5 বছরে
শীতের সময় শোয়াই দিয়ে, কম্বল মুড়ি দিয়ে, লেপ মুড়ি দিয়ে শোয়াই দিয়ে যেত, বাবু তুই ঘুমা, মাথায় হাত ঠাত বোলাই দিয়ে যতক্ষণ আমার হাজবেন্ড না ঘুমায় ততক্ষণ সে ঘুম পাড়ায় দিয়ে যায়। তো বলতো তুই উঠবি না, সুস্মিতা দরজা দাও, আমি আমার মতো দরজা দিয়ে রুমে চলে আসতাম। বিয়ের প্রথম প্রথম যে হাজবেন্ড ওয়াইফের কোয়ালিটি টাইম কোনো কিছু ছিল না। মানে আমার শাশুড়িকে আমি নিজে আমার হাজবেন্ডকে বলেছিলাম, আমরা ঢাকায় শান্তিনগরে শেলটেক রহমান ভিলায় 20 তলার 18 তলায় বাসা ভাড়া নিয়েছিলাম। আমি আমার হাজবেন্ডকে নিজে বলছিলাম যে মা যেহেতু গ্রাম থেকে আসতেছে, মাকে মাস্টার বেডটা মাকেই দেওয়া হোক, অ্যাটাচড বাথরুম আছে, বড় রুম আছে, ব্যালকনি আছে, সাথে ওই রুমটা মাকে দেওয়া হোক, মা একটু অ্যাডজাস্ট করুক। আমি নিজে বলেছি আমার হাজবেন্ডকে। আমার হাজবেন্ড বললো বাহ তুমি তো ভালো, অন্য কেউ হলো তো বলতো যে মাস্টার বেড আমি নিব, কিন্তু তুমি বলছো আমার মাকে দিতে। আছে ঠিক আছে, হ্যাঁ আমার মা তো গ্রাম থেকে আসছে, আমি আমার মাকে ওই মাস্টার বেডটাই দিব। সেও দিল, আমার তো কোনো আপত্তি ছিল না। আমি আমার শাশুড়ি মাকে খাইয়ে পর্যন্ত দিয়েছি। আমার শাশুড়ি মার মাথা ব্যথা করলে মাথা টিপে দিতাম, মাথায় তেল দিয়ে দিতাম, জল দিয়ে দিতাম, সবকিছু করেছি। কিন্তু উনি আপনার সাথে যেরকম করেছে, বাকি যে আপনার জায়েরা আছে, বাকি দুই বউ, ওনার আর যে দুই পুত্রবধূ, তাদের সাথেও কি এরকম করতেন না শুধু আপনার সাথে? আমার মেজো জায়ের বিয়ে, আমার বিয়ে 3 মাস আগে হওয়ার কারণে আমার মেজো জা এটা ফেস করে নাই। আমার বড় জা এর সাথে 11 বছর শুনেছি ছিল, সো আমার বড় জা এটা ফেস করেছে। আমরা যতটা শুনেছি আপনার বড় জা বিয়ের এই 11 বছরে মাত্র 3 বার বাপের বাড়ি গেছে, যেতে পেরেছে মাত্র 3 বার। তো আপনার ক্ষেত্রে এরকম কোনো রেস্ট্রিকশন ছিল বাপের বাড়ি? আমাকেও তো এই 2 বছরে মাত্র 2 বার আমার বাবার বাসায় আসতে দেওয়া। তো এই যেতে না দেওয়ার কারণটা কি? সে তার 3 ছেলেকে এভাবে মানুষ করছে, বউদের বাপের বাড়িতে যেতে দেওয়া যাবে না খুব বেশি। আর যাওয়ার কি প্রয়োজন আছে, সংসার হয়েছে, নতুন সংসার করুক, এটাই আমার শাশুড়ি মার এথিক্স, যার কারণে বাবার বাড়িতে আসাও আমার খুব সীমিত ছিল। আপনারা তো তখন চট্টগ্রামে ছিলেন যখন উনি সুইসাইড করলেন, চট্টগ্রাম পোস্টিং না? তো তারপরে যখন ওখানে গেলেন বা বডি যখন বাড়িতে নিয়ে যাওয়া হলো, তো তখন আপনারা ওখান থেকে কিভাবে গেলেন? মানে আপনার হাজবেন্ডের বডি নিয়ে সরাসরি গেলেন নাকি আপনারা আলাদা চলে গেছিলেন গ্রামে? আমাকে গ্রামে নিতে দেওয়া হয় নাই, কারণ আমার ভাসুররা আমার হাজবেন্ডের মারা যাওয়ার খবর পেয়ে তারা ইন্টারভিউ দেওয়া শুরু করছিল। তারা আমার প্রতি তাদের যে আমার ক্ষোভটা দেখেছি আমার সাথে, হ্যাঁ আমার বড় ভাসুর, মেজো ভাসুর তো নিজে ইন্টারভিউ দিয়েছে। মেজো ভাসুরের ওয়াইফ পাশ থেকে বলতেছে যে আমার মা বাবা ভাই নাকি আমার সাথে আমার হাজবেন্ডকে প্ররোচনা দিছে আত্মহত্যার জন্য, অথচ আমার মা বাবা ভাইয়ের সাথে আমার হাজবেন্ডের কথাই হতো না। কথা হতো না? তারা গেছে কতবার আপনার বিয়ের পরে? আমার বাবার বাসা থেকে আমার শ্বশুর বাড়িতে, মানে আমার হাজবেন্ডের বাসায় একবারও যাওয়া হয় নাই। আমার 2টা ভাই মাত্র একবার গিয়েছিল, তাও বিয়ের পর পর আমার কিছু জিনিসপত্র দেওয়ার জন্য তারা গিয়েছিল। আর আমার মা বাবা কখনোই যায় নাই, কখনোই না, কখনোই না, কখনোই না। তারা যে একটা জামাই আদর পাবে বা জামাই বাসায় যাবে, সেটা তারা পায় নাই, তারা যায় নাই। এই 2.5 বছর যাবত আমার শাশুড়ি মা, আমার হাজবেন্ড, আমার মা বাবাকে তাদের বাসায় অ্যালাউই করে নাই। দেখুন আজকে আপনার কথাগুলো, আপনার এই বিষয়টা বাইরে আসার পরে কিন্তু অনেকেই তাদের কথা বলছে যে তাদেরও এরকম সমস্যা, অনেক ছেলেরা এরকম রয়েছে যে এই মা ভক্ত ছেলে বা ওয়াইফের সাথে সে টাইম কাটাতে না পারা। তো এই ক্ষেত্রে আপনি সবার জন্য কি বলবেন? দেখুন আজকে আপনার হাজবেন্ড নেই, তাকে তো আর আমরা ফিরে পাবো না। আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসতো, আমার হাজবেন্ড আমাকে প্রচন্ড ভালোবাসতো, আমিও ভালোবাসতাম, কিন্তু তার মা আসতে দিত না। তার মা আমাকে তার সাথে ছাড়তই না, থাকতেই দিত না। একই ফ্ল্যাটের মধ্যে আছি, তার মা তার মায়ের রুমে, আমি আমার রুমে। আমার হাজবেন্ড যদি ওয়াশরুমের জন্য আমার রুমে আসতো, তার মা সাথে সাথে ফোন, কিরে কই গেলি? আমার হাজবেন্ড সাথে সাথে আবার ওয়াশরুম করে তার মায়ের রুমে সোজা। যতটুক্ষণ, সে তো পুলিশে ছিল, সে তো ডিফেন্সে ছিল, সে যেহেতু টাইম পায় না, দিনের বেলায় যতটুকু টাইম পাইতো তার মা তাকে আটকে রাখতো তার কাছে। তার মা তাকে খাইয়ে দিচ্ছে বা গল্প করতেছে, তার মা তাকে নিয়ে কীর্তন শুনতেছে বা টিভি দেখতেছে, সিনেমা দেখতেছে, খবর শুনতেছে। সে তার ছেলের কাছে বলতেছে এটা কর বাবা, এটা কর বাবা, এটা কর, এটা কর, আয় বাবা এটা করি, আয় বাবা ওটা করি। আমার কাছে টোটালি আসতে দিত না। সে তার ছেলেকে নিয়ে তার রুমেই থাকতো যতটুক্ষণ আমার স্বামী দিনের বেলায় বাসায় থাকতো। আমি আরেকটা কথা বলছি, দেখুন আমরা অলরেডি সবাই জানি যে পলাশ বাবু এবং সুস্মিতার বয়সের গ্যাপ 10-এর বেশি। আমি এক্স্যাক্টলি এজটা বলছি না, কিন্তু মিনিমাম 10 বছরের গ্যাপ। একটা 20 বছরের মধ্যে বা 20-এর আশেপাশে বয়সের মেয়েরা তার চাওয়া একরকম হয়, একটা ম্যাচিউর ছেলে বা ম্যাচিউর মেয়ের চাওয়া ভাবনা কিন্তু অন্যরকম হয়। আপনি যখন একটা 20-এর আশেপাশের মেয়েকে 21-22 বা 20-এর নিচে মেয়েকে বিয়ে করবেন, আপনি যদি তার মেন্টাল হেলথ
বুঝতে না পারেন, তার চাওয়াটা আপনি বুঝতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু সংসারে কখনো শান্তি হবে না। আপনি যদি সেটা না বোঝেন, হয় আপনাকে ম্যাচিউরড মেয়ে বিয়ে করতে হবে, আপনাকে 25+ মেয়ে বিয়ে করতে হবে। যদি না করেন তবে তাকে তার মতো ট্রিট করতে হবে। এবার সেটা দেখে যদি পাশে হয়, আজকে কিন্তু সুস্মিতা এইভাবে কাঁদছে, আজকে এরকম ওর কাঁদার কথা নয়। ও অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। কোথায় পড়ছো সুস্মিতা? ও এতটাই ভেঙে পড়েছে, ও উঠতে পারছিল না বিছানা থেকে। আমরা অনেকের ইন্টারভিউ দেখেছি, এসে আমরা 1 ঘন্টা বসে রয়েছি। ও অনেক কষ্ট করে উঠে এসে এইভাবে বসেছে, তবু ওকে ধরে এনে বসাতে হয়েছে। ও সোজা হয়ে হাঁটতে পর্যন্ত পারছে না। ও এত কাঁদছে যে এরকম আজকে ওর অবস্থা। তো দেখো, কেঁদো না প্লিজ। ও অনেক ছোট, আমি ওকে প্রথম দেখা, কিন্তু তবু তুমি করে বলছি, ছোট বোনের মতো। আজকে তোমার কষ্টটা অনেকগুলো মেয়ের কষ্ট। এই সুইসাইডের যে কারণ আমরা মোটামুটি বুঝে গেছি, আমরা মানে সমস্ত দর্শক বা সমস্ত বাংলাদেশ বা বিভিন্ন দেশের মানুষ। আমার শাশুড়ি আমাকে সংসার করতে দিল না। আমি ওনাকে বলেছিলাম যে মা একটু স্পেস দেন, আমি আমার হাজবেন্ডকে নিয়ে একটু সংসারটা করি, দিল না। আমার হাজবেন্ড জবে থেকে আমার হাতে রান্না ভালো খাওয়া শুরু করলো, সে আমাকে রান্নাও করতে দিল না। সে আমার হাজবেন্ড বাজার থেকে কি বাজার করতেছে সে আমাকে দেখতেও দিত না। সে সব কিছু নিজে নিয়ে নিজের মতো রাখতো, নিজের মতো রান্না করতো। আমার হাজবেন্ডের ইচ্ছাও রান্না করতো না। সে একটা কি বলবো, সে নিজের স্বার্থ মতো তার যা মন চায় সেটাই রান্নাতো। আমার হাজবেন্ড একটু ভর্তা ভালোবাসতো, একটু পদে পদে রান্না ভালোবাসতো। কয়েক পদের ভর্তা হবে, একটু রান্না ভালো হবে কয়েক পদের। বলতো মা আমি আলু ভর্তা ভালো খাই, সে বলতো আলু খাওয়া ভালো না। সে বেগুন ভর্তা ভালো খেত, সে বেগুন ভর্তাই করতো। আমার হাজবেন্ড বলতো মা দুধ তো গরমই ভাল লাগে। বলতো বাবা দুধ গরম করে তোকে সাথে সাথে খাওয়াবো কেমনে, আমি আগে জাল দিয়ে রাখছি, ঠান্ডা হয়েছে, খা, সমস্যা নাই। তো আবার মানে কি বলবো, মানে আমার হাজবেন্ডের ইচ্ছা মতো, আমার হাজবেন্ডের যদি কখনো ইচ্ছা করতো যে আমি তাকে একটু পোলাও বা মাংস রান্না করে খাওয়াতে পারতাম না, কারণ আমার শাশুড়ি মা বাসায় মাংস খেতেন না। সে ডিম মাছ খেতেন কিন্তু মাংস খেতেন না। বিয়ের প্রথম মাত্র 1 থেকে 2 বার বাসায় মাংস আনা হয়েছিল। তো আমার শাশুড়ি মা আমরা যখন মাংস খেতাম তাকে কিন্তু আমি ডিম ভুনা করে দিতাম, মাছ রান্না করে দিতাম, আর আমাদের জন্য মাংস রান্না করতাম। তো দেখা যেত কি তাকে এত কিছু রান্না করে দেওয়ার পরে তার মুখ কালো। আমরা 3 জন একসাথে বসে খাইতাম, যখন দেখতাম তার মুখ কালো। তো তার ছেলে একদিন জিজ্ঞাসা করলো যে মা তোমার মুখ কালো কেন, কি হয়েছে? বলে যে তোরা মাংস খাচ্ছিস, মাংস খাওয়া কি ঠিক? তো আমার হাজবেন্ড তখন বুঝতে পারলো যে আচ্ছা আমার মা হয়তো আগে চাইতো, বা আমার মা এখন মাংস খেতে পারে না জন্য মা রাগ করে বা মায়ের লোভ যায়, সে এটা বলতো। তখন থেকে আমার হাজবেন্ড আমাদের বাসায় মাংস আনা বাদ দিয়ে দেয়। এই যে বাসায় যে এতগুলো কাজের মহিলা, এই যে ঢাকার বাসায় 2 জন কাজের মহিলা ছিল, আমরা শান্তিনগর যখন ছিলাম তখন একজন, আর রমনা পুলিশ কমপ্লেক্সে যখন ছিলাম তখন একজন। আবার এই বাসায় আছে মানে চিটাগাং যে বাসায় ছিলাম সে বাসায় কাজের লোক ছিল। কেউ বলতে পারবে না যে আমার হাজবেন্ড মাংস আনছে কোনোদিন, একমাত্র আমার শাশুড়ি মার কারণে। আমার শাশুড়ি মা বাসায় মাংস আনতে দিত না। অথচ আমার বয়স, আমার হাজবেন্ডের বয়স কিন্তু খাবার দাবারের। আমরা ইচ্ছা করলে আমরা বাসায় আমি আমার হাজবেন্ডকে পোলাও রান্না করে খাওয়াবো, বিরিয়ানি রান্না করে খাওয়াবো, কিন্তু পারবো না। শুধু ভালো পারবোই না, মানে সে টোটালি করতেই দিবে না, আমাকে রান্না করতেই দিবে না। কারণ আমার হাজবেন্ড তাহলে আমার রান্নার স্বাদ পেয়ে যাবে। আমার হাজবেন্ড আমার যতদিন একটু নিরামিষও যদি রান্না করতাম খুব ভালো খেত আমার হাজবেন্ড আমার রান্না। আমাকে কখনো আমার হাজবেন্ডের রান্না করে খাওয়ানো হলো না, একটু পাত পেরে খাওয়াতে পারলাম না। দেখুন, শুধু কোথাও বাইরে বের হলে আমার শাশুড়ি মা অলওয়েজ আমাদের সাথে বের হবে, অলওয়েজ বের হবে, কখনো স্পেস দেয় নাই আমাদের। সে বাইরে বের হয়ে তার ছেলের হাত ধরে হাঁটতেছে, অথচ আমি পিছন পিছন বা সামনে সামনে হাঁটতেছি। আমার হাজবেন্ড, আমার নতুন বিয়ে হয়েছে, আমার হাত ধরার অধিকার নেই। আমি যদি ভুল করেও কখনো হাত ধরে বসতাম তখনই সে রেগে থেকে অস্থির। আমার শাশুড়ি মা হাত ছেড়ে, সে তার ছেলের হাত ছেড়ে দূরে চলে যাচ্ছে, নিজের মতো হাঁটতেছে। তার ছেলে বলতেছে মা কি হয়েছে, আমার সাথে আসো, সে আসবে না। পরে আমার হাজবেন্ড বুঝতে পারলো যে আচ্ছা আমার হাত ধরছে জন্য আমার মা রাগ করছে, সে আমার হাত আর ধরতো না। একটা জায়গায় গেলে পরে সে অলওয়েজ গাড়ির মধ্যে তার ছেলেকে কথা বলতো আর বলতো, আমার সাথে কখনোই মানে একটু স্পেস দিত না যে তুই তোর ওয়াইফের সাথেও আসছিস কথা বল, কখনো দিত না। বাইরে বের হলে সে তার ছেলের হাত ধরে হাতা থেকে মানে বাসা থেকে যে হাত ধরে বের হতো, বাসায় ঢুকতোও হাত ধরে। তার মায়ের কথা ছাড়া সে একটা জায়গায় যেতে পারবে না। তার মা বলবে সন্ধ্যার মধ্যে বাসায় আসতে হবে, আমি সন্ধ্যার পরে বাসায় থাকবো না। সে যদি বিকেল 4টায়ও বের হয়, ঢাকাতে তো কত জ্যাম, দেখা গেল সে পৌঁছাইছে 6টার সময়, কি বলবো কোথায় পৌঁছাইছে, জগন্নাথ হলে সরস্বতী পূজা একবার 4টায় বের হয়েছে, পৌঁছাতে বেজে গেছে 6:30। তার মা
গেটে ঢোকার আগে বলতেছে ব্যাক কর, সন্ধ্যা হয়ে গেছে। এতগুলো টাকা খরচ করে আমরা জগন্নাথ হলে গেলাম সরস্বতী পূজা দেখার জন্য, দেখতে পারলাম না। তার মার কথায় আমার হাজবেন্ড আবার ব্যাক করলো। এক দিদি বলছে যে আপনার শাশুড়ি আপনাকে শুধু প্রতিযোগীই ভেবেছে, কখনো পুত্রবধূ ভাবতে পারেনি। তা না হলে আপনি যে কথাগুলো এখনো পর্যন্ত বললেন। আমি বলি আরেকটা কথা বলি, আমার হাজবেন্ড অফিস থেকে যখন আসতো, কি হয়, আমার হাজবেন্ড আসতেছে, আমার নতুন বিয়ে হয়েছে, আমি অপেক্ষায় থাকতাম যে আচ্ছা আমার হাজবেন্ড আসতেছে। যে কলিং বেল পেতাম, শব্দ পেতাম, আমি দৌড়ে যেতাম হাজবেন্ডের দরজা খুলতে। আমার শাশুড়িও দৌড়ে আসতো। একদিন দেখলাম কি, মানে আমার রুম থেকে সোজা যেয়ে আমার শাশুড়ির রুম ক্রস করে তারপরে মেইন গেটে যে দরজা খুলতে হয়, আমার শাশুড়ি আমাকে ধাক্কা মেরে দিয়ে তার ছেলে দরজা খুলে দিল। সেদিনকার পর থেকে আমি আর আমার হাজবেন্ডের দরজা খোলার জন্য কখনো দৌড়াই নাই। আমার শাশুড়ি আগে যে দরজা খুলতো তারপর আমি যেতাম। আমি আমার হাজবেন্ডের সামনে একটা গ্লাস বাইরে থেকে আসছে একটা গ্লাস জল ধরলে আমার শাশুড়ি আর একটা গ্লাস জল এনে ধরতো। মানে সে জাস্ট প্রতিযোগিতা করতো যে দেখবো যে আমার ছেলে আমার হাতে জলটা নিচ্ছে না তোর হাতে জলটা নিচ্ছে। ঠিক এখন আমার হাজবেন্ডের তো মাতৃভক্তি, বা কোনো ছেলে কি চায় যে বউয়ের মা জল ধরে দাঁড়ায় আছে, সে কি পারে বউয়ের হাতে জলটা নিতে? পারে তো না। সে বলতো সুস্মিতা তুমি জল রেখে দাও, আমি পরে খাচ্ছি, মা দাও জল দাও। এটা হচ্ছে আমার হাজবেন্ড। সে এত মাতৃভক্তি, এত ভালোবাসতো। সে তার মায়ের স্বপ্ন পূরণের জন্য, তার মায়ের প্লেনে ওঠার স্বপ্ন ছিল, সে তার মাকে প্লেনে উঠাইলো। ঢাকা থেকে চিটাগাং প্লেনে নিল, চিটাগাং থেকে ঘুরিয়ে টুরিয়ে তার মাকে প্লেনে করে ঢাকা এনে পৌঁছালো। আবার তার মায়ের শখ ছিল অ্যান্ড্রয়েড ফোনের। এখনো স্টিল আমার শাশুড়ি মা দুইটা ফোন ইউজ করে, একটা বাটন সেট, একটা অ্যান্ড্রয়েড সেট। তো অ্যান্ড্রয়েড সেটটা আমার শাশুড়ি মা যখনই ইচ্ছা প্রকাশ করলো যে সে অ্যান্ড্রয়েড সেট ইউজ করবে, আমার হাজবেন্ড বেতন পেলো, আমার হাজবেন্ড খুব সৎ মানুষ ছিল, বেতন পেলো সাথে সাথে 15 দিনের মধ্যে তার মা, মানে বেতন পাওয়া যখন তার মা ইচ্ছা পোষণ করছে তার 15 দিন পরে সে বেতনটা পাইছে। বেতন পাওয়ার সাথে সাথে ওই দিনই বেতন পেয়ে হাতে পেয়ে ওই দিন দুপুরেই সে অফিস শেষে তার মায়ের জন্য ফোনটা নিয়ে আসছে, কিনে অ্যান্ড্রয়েড সেট নিয়ে আসছে, তার মায়ের হাতে দিচ্ছে। তার মায়ের কথা কি হবে যে বাবা ফোন আনছিস, এটা না। তার মায়ের হাতে ফোন দেওয়ার সাথে সাথে তার মায়ের প্রথম কথা ছিল তোর বউকে যে ফোনটা দিছিস ওইটা বেশি দামি না আমার ফোনটা বেশি দামি। আপনার ঘটনা শুনছে যারা অলরেডি এখন 1500 আরো বেশি 2000 লাইভে রয়েছে, যুক্ত রয়েছে আপনার সাথে, আপনাকে সাপোর্ট করে। তার কারণ দেখুন, আমি বারবার বলছি আজকে সুস্মিতার ঘটনা শুধু একা সুস্মিতা নয়, আমাদের গ্রাম বাংলায় ঘরে এমন এমন হাজার 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 সুস্মিতা আছে যারা তার কথাটা বলতে পারে না, যারা নিজেকে এক্সপ্রেস করতে পারে না। তো সুস্মিতা আর একটা কথা কি, শুধু ভালো ছাত্র হলে, অবশ্যই পলাশবাবু ভালো ছাত্র ছিলেন বলে তিনি বিসিএস ক্যাডার হয়েছেন, কিন্তু শুধুমাত্র ভালো ছাত্র হলে কিন্তু সংসার মেনটেন করা এটা হয় না। মাকে ওয়াইফকে ব্যালেন্স করা, এবং উনি যে কাজটা করতেন ওর কতটা কষ্ট, একটা বাচ্চা একটা মেয়ে, ওর কতটা কষ্ট মনে জমে রয়েছে, যার কারণে ও নিজেকে গুটিয়ে নিয়েছে আসলে। তার পক্ষে যখন তার ছেলে কত খুশি করে আনছে যে মায়ের আমি একটা স্বপ্ন পূরণ করলাম, একটা অ্যান্ড্রয়েড সেট এনে দিলাম। তার মায়ের মুখে, মানে তার মায়ের হাতে যখন ফোনটা দেওয়ার পরে তার মার মুখ থেকে সে যখন ওই কথাটা শুনলো, তার নিজের ফোন, সে যে ফোনটা ইউজ করতো তার ফোনটা হাতে ছিল, হাত থেকে ফোনটা পড়ে গেল, যে মা এটা কি বললো। বাট তার মাকে আবার সে বুঝতে দেয় না। তার মা বললে যে ফোন পড়ে গেল কেন, বলে যে মা সিলেট কেটে ফোন পড়ে গেছে। সেই আমার হাজবেন্ড আমাকে রাত্রিবেলায় বলতেছে দেখছো আমার মায়ের মেন্টালিটি, আমি ফোন এনে দিয়েছি, সে জিজ্ঞাসা করতেছে তোমার ফোন দামি বেশি, তোমাকে যেটা কিনে দিয়েছি নাকি তার ফোন দামি বেশি। আমি বললাম তাহলে বোঝো তোমার মা তোমাকে ঠিক কতটা ভালোবাসে, তোমার মা কি আদৌ তোমাকে ভালোবাসে নাকি সে তার স্বার্থকে ভালোবাসে। তুমি যে এই আমি বললাম উনি সুইসাইড নোটে লিখেছিলেন যে স্বর্ণ আপনার আর বাদ বাকি সবকিছু আপনার মায়ের, সরি আপনি শাশুড়ি। তো এই বিষয়টা আপনি একটু ক্লিয়ার, মানে আপনি তো জানতেন না কারণ সুইসাইড করে দিয়েছে তার ভাবনার জায়গা থেকে, আপনি কি বুঝলেন আপনার জায়গা থেকে আপনি বলবেন। আমার হাজবেন্ড জানতো, তার দুই ভাইকে চিনতো, তার দিদিকে চিনতো, তার মাকে চিনতো, তার পরিবার কি পুরোটাই ওনার টাকা চলতো? আমি এমন শুনেছি, এটা অনেক চলতো, অনেক। আমার বিয়ে অবধি অনেকটাই। আমার বড় ভাসুর শুনেছি যে আমার হাজবেন্ড যখন ছোট ছিল আমার বড় ভাসুর সংসার টানতো, বাট আমার হাজবেন্ড যখন এস্টাবলিশ হলো তখন থেকে আমার হাজবেন্ডের অনেক কন্ট্রিবিউশন ছিল তার ফ্যামিলিতে। তো এই যে যেমন আমাদের বিয়ে অবধিও আমার হাজবেন্ড ফ্ল্যাট বাসায় তাদের ভাইকে তার মাকে রাখতো। আমার বিয়ের পরে তার মাকে যখন নিয়ে আসলো তার মা বললো যে এখন আর বাসার ভাড়া দেওয়া লাগবে না, আমার তো বাসা আছে। তো তার ভাইরা চলে গেল, আর এক ভাই ফ্ল্যাটে থাকে আর বড় ভাই চলে গেল। তো আমার হাজবেন্ড অনেকটাই কন্ট্রিবিউশন ছিল। আমার মেজো ভাসুরকে সে
মানে আমার মেজো ভাসুর খুব বেশি কিছু করতে পারেনি, অথচ সে বিয়ে করছে, তার বিয়ের খরচটাও আমার হাজবেন্ড বলছে যে সে অনেকটা আপনি অনেকটা দেখুন, এখনো পর্যন্ত উনি কিন্তু যথেষ্ট রেখে রেখে বলছে। দানি হুজুরের কাছে যতটা খবর আছে যে উনি মেইনলি মানে 90% খরচ উনি বহন করতেন। আমি জানি না সত্য মিথ্যা, কিন্তু এটা আমাদেরকে অনেকে বলেছেন যে ইভেন আমার শাশুড়ির যে আমার বিয়ের আগে আমার বড় ভাসুরের কাছে থাকতেন, আমার শাশুড়ির ওষুধপত্র থেকে শুরু করে ডক্টর দেখানো থেকে শুরু করে জামা কাপড় যা লাগতো যাবতীয় সবকিছু আমার হাজবেন্ড বহন করতো। আমার হাজবেন্ড আমাকে নিজে বলে গেছে যে এটা আমার মায়ের খরচ আমি দিই। বাদ বাকি সবকিছু আপনার শাশুড়ির, এই বাদ বাকিটা কি? বাদ বাকি সবকিছু সে কন্ট্রিবিউশন করতো সংসারে, আর কিছু তো ধরেন তার বড় ভাই, হ্যাঁ তার বড় ভাই কিছুটা মানে কন্ট্রিবিউশন ছিল। বলেন ননদকে বলেন কোঅর্ডিনেট করতে। আমার ননদ আমাকে পছন্দ করে তার ভাইয়ের বউ করছে, তো ননদের উপর আমার হাজবেন্ডের বিশ্বাস ছিল। আমার ননদ হয়তো তার শুভাকাঙ্ক্ষী হওয়ার কারণে আমার ননদকে সে কোঅর্ডিনেট করতে বলছে। সে তার দিদি তো, একমাত্র দিদি তো, তার দিদির ছেলের বয়সী সে, মানে আমার ননদের যে মেয়ে আর আমার হাজবেন্ড মাত্র 2 বছরের ছোট বড়, সো দ্যাট তার দিদি তাকে ছোট থেকে ছেলের মতো করে মানুষ করছে। সেজন্য সে তার দিদিকে বলে গেছে কোঅর্ডিনেট করতে, তার দিদির প্রতি আশা রেখে। তো আপনার হাজবেন্ডের মৃত্যুর পরে আপনার ননদ বা আপনার শাশুড়ি ভাসুরদের ওই ভূমিকাটা বলেন, যখন জানতে পারেন প্রথমে তো আপনাকে ফোন করা হয়েছে, অ্যাজ এ ওয়াইফ আপনার কাছে ফোনটা আসবে, তো তারপরে তাদের বাড়িতেও জানানো হয়েছে। হ্যাঁ, আমার হাজবেন্ড জানতো যে তার ভাই তার দিদিরা কখনোই আমাকে আমার হাজবেন্ডের সম্পত্তি কি একটা কোটি পয়সাও দিবে না। আমার হাজবেন্ড তার ফ্যামিলিকে চিনতো, তো সে কারণে সে উল্লেখ করে দিয়ে গেছে যে যতটুকু স্বর্ণ, মানে স্বর্ণ যেটুকু আছে সেটুকু যেন আমি নিয়ে যাই, আর তার যে জমি আছে, ব্যাংক ব্যালেন্স যা আছে, বা এই যে সে যে লিখে গেছে যে স্বর্ণবাদে যা কিছু আছে তা সব তার মায়ের। স্বর্ণের কথা উল্লেখ করছে, সে এমন ভাবে উল্লেখ করে আমাকে দোষী সাব্যস্ত করে দিয়ে গেছে যে সে অ্যাজ ইফ সে একটা এসপি ছিল। দেশবাসী সবাই ভাবতেছে যে সে একটা এসপি, তার মানে তার ভরি ভরি গহনা ছিল, বাট না, যা গহনা ছিল সেটা আমার বিয়ের ভিডিও ফেসবুকে এখন ভাইরাল। বিয়ের ভিডিওতেই আপনারা চেক করলে পাবেন যে সে একটা প্লেটে যতটুকু স্বর্ণ দিছে ততটুকুই। আর বিয়ের মাত্র 2 বছর হয়েছে, এর মধ্যে সে আর স্বর্ণ কিভাবে বানিয়ে দিবে? আর স্বর্ণের যা উঠতি দাম, আর বিয়েতে একটা ভালো খরচ হয়। এরপরে বিয়ের খরচ শেষ ওই তারাশি গ্রামে জানা মতে তখন তার সব থেকে মানে এই 50 বছর, গোটা 50 বছরে আমার হাজবেন্ড সব থেকে বেশি বড় করে তার বিয়ের উদযাপন করেছে, যার কারণে সে বিয়ের 2 বছরের মধ্যে আমাকে আর গহনা কিভাবে দিবে সে বানিয়ে? এটা তো আর যেটা হয় কি হিন্দুদের জন্য যেটা হয়, যেহেতু মেয়েরা বাপের বাড়ির সম্পত্তি পায় না, তো মা বাবা ভাইরা যেটা চায়, এবং আমি এই বাড়িতে এসে সবাইকে দেখছি ওরা তাদের বোনকে এত ভালোবাসে। এই মাসিমা, একটু মাসিমাকে দেখি, মাসিমা একজন হিন্দু মানুষ শাখা সিঁদুর পরে, উনি টিপ করছেন না, সিঁদুর পড়ছেন না, কেন কি তার মেয়ে কপাল ফাঁকা করে ঘুরছে, তাহলে আমি এইখানে আমি কি করে সাজি? এটা উনি জন্য উনি সাজছে না পর্যন্ত। তো সেই জায়গা থেকে বিয়ের সময় সব মা বাবাই চায় যে আমি যতটুকু পারি মেয়েকে ওই সময় দিয়ে দেওয়ার, তাতে করে এটা আমরা ধরেই নিতে পারি ওকে যে গয়নাটা নিতে, অনেকে জিজ্ঞেস করছেন গয়নার বিষয়ে, তো ওকে যে গয়নাটা নিতে বলা হয়েছে তার উনি তো ওনার ওয়াইফকে দেবেনি, কিন্তু এইটুকু সময়ের মধ্যে ম্যাক্সিমাম টাইম বাপের বাড়ি থেকে দেওয়া, এটা খুব সম্ভব। আমার বাবার বাড়ি থেকে যা দিয়েছে বিয়ের সময়, আর আমার হাজবেন্ড আমাকে যা দিয়েছে বিয়ের সময়, সেটা বিয়ের ভিডিও যেহেতু ফেসবুকে ঘোরাফেরা করতেছে, আপনারা চেক করলে জানতে পারবেন যে কতটুকু স্বর্ণ হতে পারে ওখানে। তো স্বর্ণ সে উল্লেখ করে দিয়ে গেছে, জাস্ট সে তার বউকে অন্তত কিছুটা হলেও আমার নামে সেই 2 বছরে কিচ্ছু করে নাই, কিচ্ছু না। 2 বছরে কি করবে? সেটাই, সে তো আমাকে ভালোবাসতো, সে তো ভাবছে যে আমি তো আমার বউকে ফিউচারে অনেক কিছু করে দিব, সেজন্য আমাকে সে 2 বছরে কিছুই করে দেয় না। অনেকে কিন্তু আপনার মা বাবাকে লোভী বলছে, যে লোভী ওরা এই কারণে। আমার হাজবেন্ড সৎ মানুষ ছিল, তার কখনোই অঢেল কিচ্ছু ছিল না। তার ক্যারিয়ার জগতের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা অফিসার তার জন্য চোখে জল ফেলছে, প্রত্যেকটা মানুষ তার জন্য জল ফেলতেছে যে এরকম সৎ মানুষ ক্যারিয়ার সে লাভ করছে প্র্যাকটিক্যালি ব্যাপারে। আমার হাজবেন্ড 8টা সরকারি চাকরি পুরোপুরি কোয়ালিফাইড ছিল, আর যে 4টা মোট সে 12টা চাকরি ইন্টারভিউতে উত্তীর্ণ হয়ে গেছিল, বাকি 4টা সে বাইবাতে যায় নাই, কজ 8 নাম্বার চাকরিটাই তার পুলিশ ক্যাডারে ছিল, যার কারণে বাদ বাকি আর 4টার বাইবাতে সে যায় নাই, অ্যাটেন্ডই করে নাই। তো আমার হাজবেন্ড এত ট্যালেন্টেড, এত সৎ মানুষ ছিল, প্রত্যেকটা মানুষ তার জন্য প্রত্যেকটা দেশ কাঁদতেছে, একমাত্র তার মায়ের এই অশান্তি মানসিক অত্যাচারের কারণে আমার হাজবেন্ড আজকে নেই।
আমার আজকে এই দিনটা দেখতে হলো, আমার আজকে তার জন্য এইভাবে সামনে আসতে হলো। আমার হাজবেন্ড কখনো চাইতো না আমাকে কেউ দেখুক, আমাকে সে খুব প্রোটেক্ট করে রাখতো, এত ভালোবাসতো আমাকে, তার মতো করে কেউ ভালোবাসবে না। তাই কি বাসে রে মা? সে আমাকে সম্পূর্ণ নিঃস্ব করে দিয়ে চলে গেল, এগুলো গুলি গেল। সে তো ঠিকই এখন তার 2 ভাইয়ের উপরে তার মায়ের দায়িত্বটা দিল, সে তো আমাকে একটু স্পেস দিতে পারতো। সে তো দেখলো 2-2.5 বছর ধরে মেয়েটা কি পরিমাণ স্যাক্রিফাইস করতেছে, প্রত্যেকটা সেকেন্ডে সে আমাকে আশা দিয়ে রাখতো যে আমার মা করতেছে করুক, আমি আজকে বলবো না কালকে বলবো, কালকে বলবো না পরশুদিন বলবো, এই আশা দিয়ে সে আমাকে রেখেছে। আর আমি তাকে তো প্রচন্ড ভালোবাসতাম, আমি তার মুখের দিকে তাকিয়ে তার কথার উপর ভরসা করে থেকে গেছিলাম। পরে যখন দেখলাম 6 মাস গেল, 1 বছর গেল, 1.5 বছর গেল, 2 বছরের অ্যানিভার্সারি চলে গেল। আপনি কি আপনার ফ্যামিলি ক্রাইসিসের কথা আপনার বাপের বাড়ি মা বাবাকে বলতেন? না, তখন আমি শুনেছি আপনার ভাইয়ের কাছে যে আপনি না আমি বলতেন না। বলতাম না, কারণ আমার হাজবেন্ড এত উচ্চপদস্থ একজন কর্মকর্তা, আমি যদি তার সংসারে থেকে এরকম অশান্তিতে আছি, আমাকে আমার শাশুড়ি খেতে পর্যন্ত দিত না, আমার শাশুড়ি আমাকে খেতে পর্যন্ত দিত না। আমার বাবা মাকে আমি কি বলবো যে তারা এত উচ্চপদস্থ কর্মকর্তার কাছে তার মেয়েকে পাত্রস্থ করে, তার মেয়ে এই অবস্থা, সেজন্য আমি আমার হাজবেন্ডের সম্মানের কথা ভেবে আমি বলতাম না। মেয়েরা বলে না। অনেকে যেটা বলছেন যে ও বাচ্চা মেয়ে, অথবা পড়াশোনা মাত্র এসএসসি পাস করেছে, ও কি বুঝবে, ওর হাজবেন্ডের র্যাঙ্ক ও কি বুঝবে, ও বোঝে না ওর হাজবেন্ড। যেহেতু আপনার শাশুড়ি স্টেটমেন্ট দিয়েছে যে আপনি মেরেছেন তাদেরকে, এই কারণে ওরা কি বলছে যে কিন্তু ওর এটুকু কথা অনার্স ফার্স্ট ইয়ার না, আমি এইচএসসি দিয়ে অ্যাডমিশন নিচ্ছি এবার। আমার মাত্র ও হাজবেন্ড জাস্ট এসএসসি পাস করেছে, তো তারপরেও ও কিন্তু যথেষ্ট ট্যালেন্টেড, আমরা কথাতে বুঝতে পারছি। তো সেই জায়গা থেকে এটা কেউ ভাববেন না, যারা দোষারোপ করছেন, অনেকে কমেন্ট করছেন 2 পক্ষের কাদা ছড়াছড়ি। দেখুন আপনার ঘরে সমস্যা রয়েছে, এই সমস্যাটা আপনি যদি কাটিয়ে উঠতে না পারেন তাহলে কিন্তু সমস্যাটা বাড়তে বাড়তে অনেক বড় আকার ধারণ করে। তাই ওর ফ্যামিলির, ওর 2টা ভাই, ওর মা, ওর বোন, ওর ভাগ্নে, ওর ভাগ্নি, প্রত্যেকটা মানুষের কাছে আমি হেল্প চাইছি, প্রত্যেকটা মানুষের কাছে আমি দিনের পর দিন হেল্প চাইছি, যেহেতু ওরা আমার হাজবেন্ডের বাড়ির মানুষ, ভাই হয়, ওরাই আসল পরিবার। ওরাই আসল পরিবার। ওরা আমার শ্বশুর বাড়ি তো আমার বিয়ের পরে আমার শ্বশুর বাড়ি তো তাদেরকে আমি জানাইতাম, আর আমার ননদ যেহেতু আমাকে পছন্দ করে নিছে তাকেও জানাইতাম, কিন্তু তারা কেউ না হেল্প করে নাই, তারা কেউ হেল্প করে নাই। তারা দেখতেছে যে তাদের মায়ের এত সমস্যা। আমার বড় ভাসুরের সাথে যেহেতু, বড় ভাসুর আর বড় ভাসুরের বউয়ের সাথে যেহেতু আমার শাশুড়ি মা 11 বছর ছিল, আমার বড় ভাসুর কিন্তু ঠিকই জানতো। আমার বড় ভাসুরের রেকর্ডও আছে আমার কাছে, যে সে তার মায়ের সম্পর্কে আমাকে কি সব বলছে, সব রেকর্ড আছে আমার কাছে, ফোন রেকর্ড আছে। কি কারণে যে ঈশ্বর আমাকে তখন সেই রেকর্ডগুলো আমাকে করাই রাখছিল আমি জানি না, আর হয়তো আজকের দিনটা আসবে, তাই হয়তো আজকের দিনটা আসবে সেজন্য। বাট তার আমার বড় ভাসুর সবকিছু জেনে বুঝেও কখনো হেল্প করে নাই। সে তার একবারও তার মাকে বলে নাই যে মা ওরা তো নতুন বিয়ে করছে, তাহলে তুমি কিছুদিনের জন্য 15 দিন বা 1 মাসের জন্য হলো আমার কাছে চলে আসো, ওরা নিজেদের মধ্যে একটা বোঝাপড়া করে নি। আমার ননদও হেল্প করে নাই। এক পর্যায়ে আমার ননদের সাথে আমার কন্ট্যাক্ট বন্ধ হয়ে গেল, কারণ আমার ননদ আমার সাথে কথাই বললো না। সে আমাকে বলতো তুমি মানায় নাও, আমার মার বয়স হয়েছে, আমার মা এরকমই। না বয়স তো খুব বেশি বয়স হয়েছে তো আমরা দেখছি না, ওনার তো উনি খুব বেশি থুতথুরে বুড়ি হয়ে গেছে এমন। আমার শাশুড়ি মার বয়স হয়েছে কি, সে খুব নিজেকে গুছিয়ে রাখা না, আমার খুব পছন্দ হতো আমার শাশুড়ি মাকে প্রথম যে সে নিজেকে খুব গুছিয়ে রাখে। হয় না কিছু কিছু মহিলা বয়স হলে তো তাদের দিক বিদিক থাকে না, বাট আমার শাশুড়ি মার খুব ভালো মতো নিজেকে টিপটপ রাখতো, শাড়ি পরতো, সুন্দর সুন্দর পোশাক আশাক। আজকে আপনি জাস্ট 20-র কাছাকাছি বয়স, সেখানে আপনি একটা সাদা ওড়না মুড়িয়ে এখানে আজকে বসেছেন ক্যামেরার সামনে, আর আপনার শাশুড়িকে আমরা দেখুন, আমরা কাউকে ছোট করছি না, এখানে কেউ দা নিউজের শত্রু না, কেউ মিত্র না, আমরা সত্যিটা সামনে আসুক এটা চাই। সেই জায়গা থেকে আপনি আজকে আমি দেখছি আপনার কান খালি, গলা খালি, কোথাও কিছু নেই। আর ইনি কিন্তু আমার হাতে শাখা বলা ছিল, আমার হাজবেন্ড নিয়ে গেছে, আমার কপালে সিঁদুর ছিল, আমার হাজবেন্ড নিয়ে গেছে, আমি আর কি পরবো? ওগুলোই তো আমার অলংকার ছিল, ওগুলোই তো আমার অলংকার ছিল, আমার আর কি লাগতো? আর তো কিচ্ছু লাগতো না। আমি একটু গয়না পরলে, কখনো যদি আমি ইমিটেশনেরও গয়না পরতাম, আমার শাশুড়ি আমার হাজবেন্ডকে খোঁচা মারতো, এই কিরে স্বর্ণ কই পাইলো? আমার হাজবেন্ড বলতো কি না মা এগুলো তো ইমিটেশন, ওর বিয়ের আগে ও বাবার বাড়ি থেকে নিয়ে আসছে ইমিটেশনের গয়না পরছে ও। আমার শাশুড়ি সহ্যই করতে পারতো না, আমি শুধু হাতে একটা শাখা আর আমার কপালে সিঁদুর থাকতো আর টিপ থাকতো আমার হাজবেন্ডের জন্য যেটা পরতাম।
আমি আর কখনো কিছু পরতাম না আমার শাশুড়ি মার কারণে। সে দেখতেই পারতো না। আমার হাজবেন্ড বলতো কি তোমাকে শাড়ি পরলে খুব সুন্দর লাগে। আমার শাশুড়ি মা আমাকে সাজতেও দিত না। আমার বাড়ির প্রত্যেকটা মানুষ জানে আমি সাজতাম না বিয়ের পর থেকে। আমাকে আমার ফেসবুক কমেন্টেও অনেকে লিখছে যে কি তুই বিয়ের আগে এত সাজুগুজু করতি, বিয়ের পরে সাজুগুজু করিস না কেন। আমি বলতে পারতাম না, কারণ আমার শাশুড়ি মা চাইতো না যে আমি সাজি, তার ছেলে আমার দিকে তাকাক। এটা যারা আপনারা সুস্মিতাকে দোষী বানাচ্ছেন তারা, আপনি একটু বলুন, একটা মেয়ে, এটুকু একটা বাচ্চা মেয়ে আর কতটা স্যাক্রিফাইস করবে? একটা সধবা মেয়ের সাজ আমরা দেখছি, আমরা ভদ্রমহিলাকে ছোট করছি না, কিন্তু তিনি এখনো কান টানা দিয়ে কানের পরে রয়েছেন, গলায় হাতে পরে ঘুরছেন, দেখা যাচ্ছে। ওর বিয়ের সময় যেমন সাজ ছিল গয়না, আমি পার্সোনালি এই বিষয়টা আমি নোটিস করেছি। ওর বিয়ের সময় বিয়ের ভিডিওতে পাশে বসে যেরকম কানে গলায় হাতে পরে রয়েছেন, এখনো তার ছেলে মারা যাওয়ার পরেও কিন্তু তার সেই সাজগুলো আছে। সেই সাজগুলো কিন্তু সুস্মিতার এখন নেই, যেটা ওর থাকার কথা। এই জায়গা থেকে আপনারা কিভাবে ওকে দোষী বলতে পারেন? আপনি ঘরে বসে একটা কমেন্ট করছেন, একটা ভিডিও দেখে কমেন্ট করছেন, আপনি খুব সহজে বলে দিচ্ছেন, কিন্তু যে সাফার করছে আপনি ওর জায়গা থেকে বিচার করুন। প্রত্যেকের ঘরে আমাদের মাও রয়েছে, বোনও রয়েছে, নিজের মেয়েও রয়েছে। আপনার ঘরে হলে আপনি কি করবেন? আমার হাজবেন্ড এত রিস্কি কাজ করে, সে ডিফেন্সে আছে, সে র্যাবে ছিল, সে এত রিস্কি কাজ করে, সে ঘর থেকে বেরোলে আমার চিন্তা থাকতো সে আবার ঘরে কখন ফিরবে, কবে ফিরবে। আমার হাজবেন্ডকে আমার শাশুড়ি মা আমাকে একটু বলেও যেতে দিত না, মানে বলতেও দিত না যে সুস্মিতা আমি যাচ্ছি, আমি যে বলবো তাকে সাবধানে, যে এটাও বলতে দিত না। মানে আমার শাশুড়ি মার কথা ছিল বউয়ের সাথে কোনো কথাই বলা যাবে না, বউ বউয়ের মতো তাহলে থাকে। এরকম হলে বিয়ে দিয়েছে কেন ছেলেকে? আমি কাজের লোক, কাজ করব, ঘরের সব কাজ করব। তো আমি যখন ঘরের কাজ সব করা শুরু করলাম, আমার এইচএসসি পরীক্ষা জুন মাসে 30-24 সালে শুরু হয়েছিল। জুন মাসে, মানে 24 সালের জুন মাসে? হ্যাঁ জুন মাসে 30 এরকম। যাই হোক, হ্যাঁ হ্যাঁ, ওই টাইমটায় আমার শাশুড়ি মার কাছে আমি বলছিলাম কি মা আমার তো পরীক্ষা শুরু হয়েছে, আমার একটু পড়তে হবে। তো সে আমাকে মানে আমি সব করতাম, কাজকর্ম সব করতাম, তারপরে নিজের পড়াটা নিজে শেষ করতাম। আমার হাজবেন্ড যদি আমাকে হেল্প করতে আসতো পড়ালেখায়, আমার হাজবেন্ড আমাকে হেল্প করতে চাইতো যে তোমার কোথায় সমস্যা হচ্ছে আমাকে দেখাও, ঠিক আছে, আমি তোমাকে পড়াই। আমার হাজবেন্ডকে আমার শাশুড়ি মা পড়াইতে দিত না। মানে জাস্ট ও, আমার মনে হয় না ও দিনের মধ্যে 10 মিনিট ওর হাজবেন্ডের সঙ্গে কথা বলবে বা নিজেদের মধ্যে 10 মিনিট না, একটা ডাকও দিতে পারতাম না, একটা গ্লাস জল সামনে ধরতে পারতাম না। আমার পরীক্ষা চলতেছে, আমি পরীক্ষা দিতে যাব আগামীকালকে সকালে আমার পরীক্ষা। আমার শাশুড়ি মা সন্ধ্যার সময় আমাকে এক গাবলা শাক, তরকারি, মশলা, কাঁচামরিচ এক বাটি দিয়ে গেল, বললো যে এগুলো বেটে কুটে ধুয়ে জল ঝরিয়ে ফ্রিজে উঠায় রেখে যাও, আমি কালকে রান্না করবো। আমি কিছু বললাম না, আমার হাজবেন্ডের মুখের দিকে তাকায় দেখলাম আমার হাজবেন্ডও চুপ। সে তো বলতে পারতো, সে আমাকে কিন্তু প্রচন্ড ভালোবাসে। ভূমিকা তাকেই রাখতে হবে। এখানে মেয়েটা কি বলবে? তাহলে সে দোষী, অলরেডি দোষী এবং আরো দোষী হয়ে যায়। বাড়ির মেয়ে বউটারই দোষ হয়। সে আমার হাজবেন্ড, সে দেখতেছে তার ওয়াইফের পরীক্ষা, তার মা তাকে এতগুলো কাজ দিয়ে গেল, আগামীকালকে ওয়াইফের পরীক্ষা, বাট আমার হাজবেন্ড বলেনি। সে আমার হাজবেন্ড কিন্তু আমি এখনো বলবো আমাকে প্রচন্ড ভালোবাসতো। না না, লুকানো ভালোবাসা, এই গুপ্ত ভালোবাসাটা তো ক্ষতির কারণ হয়ে গেছে। হয় ও সুইসাইড করতে, ও তো বাচ্চা মেয়ে অলরেডি 2বার সুইসাইড করতে গেছিল। আপনারা যারা বলছেন, স্টেটমেন্ট দিচ্ছেন 2বার সুইসাইড করতে গেছে, এটা রোজকার ঘটনা, আমরা এটা দেখি, আমাদের দেখতে দেখতে আমাদের চোখ কান পচে গেছে, আমরা ওই বিষয়ে ইন্টারফেয়ার করি না। কেন? একটা মেয়ের বিয়ে হয়েছে সে তো অশান্তি করার জন্য না। আমার হাজবেন্ড একবারও তার মাকে বললো না যে মা ওর কালকে পরীক্ষা, ও আজকে এগুলো না করুক। সে তার মা ভক্ত, এতই মা ভক্ত যে সে তার মায়ের মুখের উপর এটা বলতে পারলো না। অথচ রাতে আমাকে ভালোবাসতো বিধায় আমাকে বললো কি তোমার তো খুব কষ্ট হয়ে গেল, কালকে পরীক্ষা, পড়ালেখা করে এতগুলো কাজ করে আসলো, তোমার তো খুব কষ্ট হয়ে গেল। আমি বললাম কি না, তুমি বলছো, আমাকে মুখ দিয়ে বলছো, এটাই অনেক, এটাই অনেক। তুমি যে বুঝতে পারছো যে আমার কষ্ট হয়েছে, এটাই অনেক। না, তুমি তোমার মায়ের মুখের উপরে বললা না, কিছু না ব্যাপার। তো এরকম দেখলাম কি আমার নেক্সট এক্সামও গেল এভাবে, কাজ করে টোরে দিয়ে গেলাম। পরের এক্সামেও বাংলা দ্বিতীয় এক্সাম, যেটা বাংলা সেকেন্ড পেপার পরীক্ষার আগের দিন, মানে সেকেন্ড পেপার কি আমার একটু সেকেন্ড পেপারে একটু ফোবিয়া ছিল, আমি একটু কম পারতাম। তো আমি চাচ্ছিলাম কি আমি সারাদিন শুধু সেকেন্ড পেপারটা পড়ি, বাট আমার শাশুড়ি মা সন্ধ্যার সময় আবার সেম, তার কাঁচামরিচ বাটা, শাক বাছা, তরকারি কাটা, ঝরা। দেখুন, সময়ে বাংলা একটা প্রবাদ আছে, সময় 1 ফুট, অসময় 10 ফুট। পলাশবাবু সময় যদি 1 ফুট করতে পারতেন, একটা কথা বলতে পারতেন, আজকে তাকে জীবন দিতে হতো না। এটা কোনো সমাধান নয়। আপনি চলে গেছেন, আপনার মা কিন্তু বদলায়নি। আপনার উচিত ছিল পলাশবাবুর মতন বাকি যারা রয়েছেন, যারা কথা বলতে পারেন না, অবশ্যই মাকে ভালোবাসুন, কিন্তু আমার লিমিটটা বুঝতে হবে। এখন সবাই যদি বলে যে আমার সাক্ষী কই বা এগুলো কে দেখছে, আপনারা তো ঘরে 3টা মানুষ ছিলেন, আমাদের বাসায় যে কাজের মহিলাগুলো ছিল তারা এখনো জীবিত আছে।
আর আমার হাজবেন্ড মারা যাওয়ার আগে তার অফিসের কলিগকে বলে গেছে সব, তার অনেক কলিগকেই 2-3টা কলিগকে সে তার সমস্যার ব্যাপারে বলে গেছে, তারা জানে অলরেডি। তো যে বাংলা দ্বিতীয়র আগের এক্সামে যখন দেখলাম এটা, তখন আমি, যেহেতু আমার হাজবেন্ড সেদিনও চুপ, সে জানে আমার কত সমস্যা হচ্ছে, তখন আমি নিজেই বললাম যে মা ঠিক আছে, আমি এগুলো তো আজকে করে দিলামই, আর কালকে তো শুধু ঘোটার কাজটা, রান্নার ঘোটার কাজটা আমি কালকে সকালে একটু ভোরে উঠে রান্নাটাও করে দিয়ে যাব, কোনো সমস্যা নেই, আপনারা দুপুরে আপনাদের খিদে লাগলে খেয়ে নিয়ে। এইটা যে বলছি তখন আমার হাজবেন্ডের গায়ে লেগে গেছে, আমার শাশুড়ির লেগে গেছে। তখন আমার শাশুড়ির সাথে সাথে ওই মুহূর্তে তার ছেলেকে নিয়ে ঘরে ঢুকে গেছে। কত বড় সাহস! পড়ে না মানুষ, পড়ালেখা করে না, সংসারে কাজ করে মানুষ ডিগ্রি অর্জন করতেছে না। আমার অমুকের বউ নেই, তার ভাইয়ের ছেলের বউ আছে নাকি, কে ভাই, তার মানে আমার শাশুড়ির ভাইয়ের ছেলের বউ নাকি পড়ালেখা করে সংসার করে চালিয়ে যাচ্ছে। জানি না, আমি কারোর উদাহরণ দিব না। সে বলতেছে অমুকের বউ করতেছে, তমুকের বউ করতেছে, তোর বউর এত বড় সাহস। অথচ কিন্তু আমি আগের এক্সামগুলো এইভাবেই কাটাইছি, একবার শুধু মুখটা খুলেছি। আমি বাকি সমস্ত মেয়েদের উদ্দেশ্যে বলবো, দেখুন আপনি যত চুপ থাকবেন এই সমস্ত ক্ষেত্রে, তত কিন্তু আপনাকে পেয়ে বসবে। সুতরাং আপনি জায়গার মতো, প্রয়োজন মতো কথা বলতে শিখুন। আপনি একটা সাবজেক্ট স্কিপ করে গেলেন, যদি ড্রপ হয়ে গেল, ওটা কিন্তু দেখবেন আপনি বাড়িতে কি করে এসেছেন, কিন্তু ওটা ড্রপ হয়েছেন, ওটা সবাই দেখবে। আরো ভালো ছাত্রীও ফেল করেছে। সুতরাং জায়গা মতো কথা বলতে শিখুন। আমি যখন একবার উত্তর দিলাম তখন আমি খারাপ হয়ে গেলাম, যে আমি ঘরের কাজ করতে চাই না। পরীক্ষা আমার, আমি কাজ করতে চাই না নাকি ঘরে? সব করার পরেও আমি পরীক্ষার কাজ করতে চাই না। পরবর্তীতে আমার হাজবেন্ড বললো যে মা ঠিক আছে, তাহলে এই কয়দিন পরীক্ষা যখন, তুমি তাহলে না হয় এই কয়দিন কাজের মহিলাকে আরো কিছু টাকা বাড়িয়ে দিয়ে ঘরের কাজগুলো করাই নিও, আর তোমার যতটুকু সম্ভব তুমি করাই নিও, তুমি যতটুকু পারবা করো, আর যদি রান্নাও করাইতে চাও করা, আমি দিয়ে দেবো, সমস্যা নেই, ওর পরীক্ষা যেহেতু ওকে থাক। তো এটা নিয়ে আমার শাশুড়ি অনেক ঝামেলা করেছে আমার হাজবেন্ডের সাথে, যে কেন এটা সে অলরেডি এটা এখানে বসে আমি শুনতে শুনতে আমি জাস্ট পাজলড হয়ে যাচ্ছি। যারা ওখানে কমেন্ট করছেন, অনেকে বলছেন তাদের চোখে ধরছে না, জল ধরছে না, এবং তারা জাস্ট নিতে পারছি না। তাহলে ও 2.5 বছর এভাবে সহ্য করলো। ওর কাছে এক একটা দিন, আমি একজনের লেখা পড়েছিলাম, তিনি বলছেন আপনার বাড়িতে 43 ঘন্টা ছিলেন আপনার ফ্ল্যাটে গিয়ে, সে আর থাকতে পারেনি এবং সে কখনোই আর যাবে না বলে সে মনে মনে বলেছিল। সে জায়গা থেকে মেয়েটা 2.5 বছর, মানে 2.5 যুগের সমান কিন্তু কেটেছে। আপনারা বয়স হয়ে গেছে, আপনি ভাবছেন আমার সব আমার রাজত্ব, একটু যদি স্পেস না দিতে পারেন তাহলে আমার স্যাক্রিফাইস নিয়ে, আমার স্যাক্রিফাইস যদি থাকে, 2.5 বছরে প্রত্যেকটা সেকেন্ডে স্যাক্রিফাইস ছিল। আমার হাজবেন্ডকে আমার একটা টেক্সট করার অধিকার পর্যন্ত দিত না। মেসেজ আসলে আমি যদি ফোন নিতাম, সে তার ছেলেকে ফোন দিয়ে বলতো কি রে, কি করতেছিস, তুই কাজ করতেছিস নাকি ফোন নিয়ে বসে আছিস? মানে আমি ফোন দেখতেছি, হয়তো ফেসবুকে দেখতেছি বা আমার হাজবেন্ডকে টেক্সট করতেছি, আমার শাশুড়ি মা আমার হাতে ফোন দেখে বলতো কি রে, তুই কি ফোন নিয়ে বসে আছিস না কাজ করতেছিস? সে কিন্তু অফিসে। এটা জাস্ট টু মাচ। এটা আসলে মানে এগুলো আসলে মানে বলার কোনো জায়গা নেই। দেখুন আজকে এই ঘটনাগুলোর জন্য হাজবেন্ড ওয়াইফ, আমরা বিয়ের পর যখন কোয়ালিটি টাইম আমরা পাই নাই, আমার হাজবেন্ড বলতো যে আমি তো আছি, আর বউ তো রাত তো আছেই, তোমার সাথে তো রাতে থাকবোই। এখন কি সে নাই? আমি এখন তো মিথ্যা বলতে পারবো না, সে এখন স্বর্গীয়। যা সত্যি সবটাই তাই বলতেছি, লজ্জা নিয়ে কথা বলে তো এখন আর লাভ নেই। সে আমাকে বলতো সে আমাকে টাইম দিবে রাতে, তো রাতে যখন টাইম দিত, একদিন আমরা হাজবেন্ড ওয়াইফ ঘরের মধ্যে কি করতেছি না করতেছি, তাকে তো মাস্টার বেড দিয়ে দেওয়া হয়েছে, তার ঘরের মধ্যেই ব্যালকনি, বাথরুম সব, তার তো আমাদের ঘরের সামনে আসার কোনো প্রশ্নই ওঠে না। অথচ আমাদের ঘরের লাইটটা জ্বালাইছি, সে তৎক্ষণাৎই দরজায় লাথি ধাক্কা, মানে মানে কিল ঘুষি, দরজা ভেঙে ফেলতেছে আমার শাশুড়ি বাইরে থেকে। তুই পলাশ, দরজা খোল, দরজা খোল, দরজা খোল, তুই ওকে আমি 9টার দিকে ঘুম পাড়ায় দিয়ে গেছি, এই 12:30টার সময় তুই লাইট জ্বালানো কেন? অথচ আমরা হাজবেন্ড ওয়াইফ ঘরের মধ্যে কি অবস্থায় আছি সে সেটা দেখতেছে না, সে দরজা ভেঙে ফেলতেছে। পরে আমি ঘরের মধ্যেই ছিলাম, আমার হাজবেন্ড উঠে যেয়ে বললো যে মা আমি তো লাইট ধরাই নাই, সুস্মিতা ওয়াশরুমে গিয়েছিল, ও ওয়াশরুমে যাওয়ার সময় লাইটটা ধরাইছে। সে আবার কোয়েশ্চেন করতেছে যে ওয়াশরুমে গেলে তো ওয়াশরুমের লাইট ধরাবে, ঘরের লাইট কেন ধরাবে? কি অবস্থা! আমরা হাজবেন্ড ওয়াইফ ঘরের মধ্যে আছি, তাও তাকে বলতে হবে আমরা রাতে কেন লাইট ধরাইলাম। তারপর থেকে আমার হাজবেন্ড এই 2.5 বছর না, এই এটা হচ্ছে 2023 সালের জুলাই মাসের ঘটনা। সেই জুলাই মাস থেকে আমার হাজবেন্ড এই যে 7 মে চলে গেল আমাকে ছেড়ে, ওই অবধি রাতে কখনো লাইট জ্বালায় নাই আমার ঘরের। এটা সমাধান না, এরকম লাইট বন্ধ করে রাখা, এরকম বা কথা। সে একবারও তার মা ভক্তির
জন্য, মায়ের উপরে ভক্তির জন্য তার মাকে একবারও বললো না যে মা আমরা তো এখন হাজবেন্ড ওয়াইফ, আমরা তো ঘরে থাকতেই পারি, আমাদের কাজ থাকতে পারে কত ধরনের, ও বই পড়তে পারে না, ও বই পড়লে অন্য ঘরে যে পড়বে, ওর পড়ালেখা যদি করতে হয় অন্য ঘরে দে, তুই অন্য ঘরে যাই শো। আপনার শাশুড়ি আরেকটা কথা যে বলেছেন তার প্রমোশনের ব্যাপার ছিল, তো সেখানে কিছু ঝামেলা হয়েছিল, সে বলছে বাবা তুই পড়। এটা মিথ্যা, এটা টোটালি মিথ্যা। আমার হাজবেন্ডের ঘুম থেকে ওঠার আগে আমি আমার হাজবেন্ডের পরীক্ষার রুটিন অনুযায়ী 3টা পরীক্ষা হয়, সিনিয়র স্কেল পরীক্ষায় মাত্র 3টা পরীক্ষা হয়, তো 3টা সাবজেক্টের গ্যাপ থাকে মাঝখানে, বেশ 10-12 দিনের একটা গ্যাপ থাকে, 10-12 দিন পর পর এক একটা পরীক্ষা হয়। তো কবে কোন পরীক্ষা সেটার রুটিন আমি চেক করে আমার হাজবেন্ড ওঠার আগে আমি টেবিল পরিষ্কার করে বইগুলো সামনে সাজিয়ে রাখতাম, একটা গ্লাস জল ভরে সামনে ঢেকে রাখতাম, যে আমার হাজবেন্ড যেন ঘুম থেকে উঠে একটা ফ্রেশ মনে বইটা নিয়ে বসতে পারে, তাকে যেন খোঁজাখুঁজি করতে না হয়। তার মানে যাবতীয় ওই পরীক্ষা সংক্রান্ত যাবতীয় সকল বই আমি টেবিলটার উপর সাজিয়ে রাখতাম, ডায়েরি থেকে শুরু করে কলম, পেন্সিল, খাতা সব সাজিয়ে রাখতাম, টেবিল একদম ক্লিন করে, চেয়ার ক্লিন করে, যাতে আমার হাজবেন্ড কোনো প্রশ্ন করতে না পারে, তার যাতে আমার কাছে একবার জল চাওয়া না লাগে, সেজন্য আমি এক গ্লাস জলও ভরে রাখতাম। এইটা ছিল আমার দোষ। আমার শাশুড়ি দেখেই বলতো, এই তুমি কি জানো আমার ছেলে কি পরীক্ষা দিচ্ছে, ও কোন লেভেলের পরীক্ষা দিচ্ছে তুমি জানো, তুমি কি জানো ওর কি বই পরীক্ষা হবে, যে তুমি বইগুলো সাজায় রাখছো, আবার ওরা ডাবল খাটনি করাবা। আমি বলছিলাম ভালো করে যে মা আমি তো রুটিন দেখছি, ওর এইগুলোই পরীক্ষা, এগুলোই। ও বললো না, ওর যা পরীক্ষা ও নিজে নিয়ে বসবে, ওর যা পরীক্ষা ওর সেই বইগুলো নিজে নিয়ে বসবে। ভালো কথা, সে আমার গোছানো টেবিলটাকে এলোমেলো করে দিয়ে বইগুলো নিয়ে উঠায় রাখে, আর আমাকেই পরে দোষারোপ করলো আমি নাকি আমার হাজবেন্ডকে পড়তে দেই না। তার মা তাকে রাত পরীক্ষার টাইমে 10টার দিকে শোয়াই দিয়ে যায়, তো আমার হাজবেন্ড বলতো কি, সুস্মিতা মা রুমে গেলে আমাকে বললো তো আমার একটু পড়া আসছে, তুমি আমাকে ফ্ল্যাশ লাইটটা ধরো, আমি একটু পড়বো। আমি বললাম কি এত ভয় পাও, তুমি বই পড়বা, তোমার তো লাইফে এরপরে আর সিনিয়র স্কুল পরীক্ষা হবে না, এখন একটু লাইট জ্বালায় পড়তে পারবা না? বলে যে না। মানে তাকে নিজের বেডরুমে বসে পড়তে হবে মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে, কেন কি ঘরে লাইট ধরালেন, ঘরে লাইট জ্বালালেন। ইভেন সেটা আমাকে বলতো আমার হাজবেন্ড যে সুস্মিতা তুমি মোবাইলে ফ্ল্যাশটা জ্বালাও, আমার একটু বাকি আছে পড়া। আমি বলতাম না সমস্যা নেই, আমার অসুবিধা হচ্ছে না, তুমি পড়ো, তুমি কত পড়বা পড়ো, কিন্তু পড়েই এত দূর আসছো, তোমার এই পজিশনে আসাই তো তোমার পড়ালেখা নিয়ে, তুমি আসো পড়ো। আমি ফ্ল্যাশ ধরে রাখছি, 2টা ফ্ল্যাশ, আমি তার ফোন আমার ফোনের ফ্ল্যাশ আমি বইয়ের উপরে রাখছি, হাত দিয়ে এভাবে ধরে রাখছি। রুমে কোনো টুল টেবিল অ্যালাউ করতো না আমার শাশুড়ি মা, কারণ সে ভাবতো যে টুল টেবিল থাকলে আমি নাকি রাত বিরাতে পড়তে বসবো, তার ছেলেকে ডিস্টার্ব করবো লাইট জ্বালিয়ে, যার কারণে সে রুমে কোনো টুল কিচ্ছু অ্যালাউ করতো না। এটা কোনো কথা? আমি আমার মাথার শীতানের বালিশ, আমি যে বালিশে ঘুমাইতাম সেই বালিশটা দিয়ে আর আমার হাজবেন্ডের বালিশটা দিয়ে আমার হাজবেন্ডকে বিছানার উপরে টেবিল বানাই দিতাম, যে নাও টেবিল তুমি এখানে বসে পড়ো। আমি ফ্ল্যাশ 2 হাতে 2টা ফোন, তার ফোন আমার ফোনের 2টা ফোনের ফ্ল্যাশ আমি ধরে রাখতাম যে পড়ো, তোমার কতক্ষণ লাগবে পড়ো, কোনো সমস্যা নেই, ঘুমাইও, পরীক্ষা হয়ে গেলে তো চিন্তা নাই, তুমি তো বললা তোমার একটু পড়া। সে পড়তো আর আমাকে বলতো কি তুমি এত সাপোর্টিভ, তুমি আমার পজিশন, তুমি তো এই বয়সে এত বুঝো, তুমি আমাকে এই বয়সে এত সাপোর্ট করো, আমি তো তোমাকে সাপোর্ট করতে পারি না। আমি বললাম না ঠিক আছে, তুমি তো মাকে ভালোবাসো, মায়ের উপরে কি বলবা, ঠিক আছে দরকার নেই, তুমি মনে রেখো এগুলো, আমি করতেছি তাহলেই হবে। ও আমাকে নিজে প্রশ্ন করতো তুমি এত কিভাবে বুঝো, তুমি আমাকে এত সাপোর্ট কিভাবে করো, আমার এক্সাম, তোমাকে টাইম তো আমি টোটালি। অল্প শিক্ষিত। ও আমাকে বলতো যে আমার এক্সাম, তোমার অল্প বয়স, তোমাকে তো আমি টাইম টোটালি দিতে পারি নাই বিয়ের পর থেকে, তারপরেও তুমি আমাকে এতটুকু যে সাপোর্ট করতেছো আমার পড়ালেখার ব্যাপারে, এটাই তো আমার প্রাপ্তি, আমি মনে রাখবো সুস্মিতা, আমি সারা জীবন মনে রাখবো, তুমি একটু স্যাক্রিফাইস করো। আমি বলতাম না বলতে হবে না, তুমি পড়ো। এইভাবে আসলে যত মানুষ যত পায় তত চায়, তো এই বেশি পেতে পেতে উনি যখন দেখেছেন যা করে সবটাই সেটা তার আগে, মানে মুখ থেকে বের করার আগে হয়ে যায়, উনি আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে এই কারণে। হ্যাঁ, আমার হাজবেন্ড যখন দেখলো যে বাহ সুস্মিতা তো আমি যেটা বলতেছি সেটাই শুনতেছে, ও স্যাক্রিফাইস তো করেই যাচ্ছে। আমি ওকে রান্না করে খাওয়াতে চাইতাম, খাওয়াতে পারতাম না ওর মার কারণে। ঘরে কোন দিন লাউ দিয়ে ডাল হবে, কোন দিন পেঁয়াজ দিয়ে ডাল হবে, কোনদিন মিষ্টি কুমড়া দিয়ে ডাল হবে, সেটা আমার শাশুড়ি মা ঠিক করে দিচ্ছে। তরকারিতে 1টা আলু দিব না 2টা আলু দিব, সেটা আমার শাশুড়ি মা ঠিক করে দিচ্ছে। মাছ প্রত্যেকদিন 4 পিস রান্না হবে না 8 পিস রান্না হবে, মাছের সাইজ অনুযায়ী আমার শাশুড়ি মা বের করে দিয়ে যেত, আমার সেটুকুই রান্না করতে হতো। মশলা যতটুকু দিয়ে দেবে, ওই তরকারিতে মশলাটা বেশি হচ্ছে না কম পড়ছে, নিজের মনে হয় আমি একটা কিছু বানাই, স্পেশাল কিছু বানাই আমার হাজবেন্ডের স্পেশাল কিছু বানাতে দিত না। আমি বানিয়েছিলাম, আমি পরোটা বানিয়েছি আমার হাজবেন্ডকে খাওয়ানোর জন্য, আমি চাইনিজ কিছু আইটেম বানিয়েছিলাম, বাসমতি চালের
যে মানে স্পেশাল যে পোলাওটা হয়, শাহী পোলাও, পরোটা, লুচি, মোগলাই পরোটা কিচ্ছু খেতে দেয় না আমার হাজবেন্ড। কি কেন, মানে কি বলছে? তেল 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 খরচ হয়ে যাবে। না বাবা, তেল এগুলো খাস না, তো শরীরের জন্য ক্ষতি। একটা 30-35 বছরের ছেলে, তার এখনই খাওয়ার বয়স, ওনার বয়স। না না না, এখানে তো আর একটা ভুল কি, আমি তো প্রতিদিন খাওয়াইতাম না, প্রত্যেকটা মাসে ধরেন একটা আইটেম ট্রাই করতাম যে আজকে এই আইটেমটা করে খাই। আমি তো নতুন বউ, 2 বছর বিয়ে হয়েছে, আমি তো প্রত্যেকদিন এটা করতাম না। আমি তো বুঝি আমার স্বামীর শরীর, তার তেল মশলা খাওয়া নিষেধ, সে ডিফেন্সে আছে, তার শরীর স্বাস্থ্যের দিকে তার খাওয়া মানে ঠিক রাখতে হবে। সে পুলিশে আছে যেহেতু, আর পরে সে ডিফেন্সে আসছে, র্যাবে আসছে পরে, তো মানে সে যেহেতু তার শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। আমি মান্থলি একটা আইটেম করতাম যে আজকে পরোটা করি, পরের মান্থে নয় মোগলাই পরোটা করে খাওয়াবো। বাট আমি না বুঝতাম না যে আমার শাশুড়ি মা তাকে খেতে দিবে না। আমি পরোটা বানাইছি, সে একটা পরোটা থেকে একটুখানি ছিঁড়ে আমার হাজবেন্ডের মুখে দেওয়ার সাথে সাথে পরোটাটা নিয়ে চলে গেল, আর খাস না, অনেক তেল। আপনারা যারা এরকম মায়েরা রয়েছেন, যারা এখন প্রায় 3000 প্লাস যারা দেখছেন, 4000 5000 যারা দেখছেন, সবাইকে বলছি, আপনারা যারা রয়েছে, আমার ছেলেকে আমি এত ভালোবাসি, অবশ্যই ছেলেকে ভালোবাসুন। মাসিমাও রয়েছেন, আপনারও ছেলে আছে, বিয়ে হবে, সবাইকে বলছি অবশ্যই ছেলেকে ভালোবাসুন। কিন্তু বলে না, মায়ের অতিরিক্ত ভালোবাসা সন্তানের জন্য ক্ষতির কারণ হয়। তো আপনার অতিরিক্ত ভালোবাসা, আপনার ভিডিও দেখে, আপনার স্টেটমেন্ট দেখে আমি যেটা বুঝেছি, আর সুস্মিতার কথা শুনে, এই বাড়ির লোকের কথা শুনে আমি যেটা বুঝেছি, আপনার অতিরিক্ত ভালোবাসা আপনার ছেলের ক্ষতির কারণ হয়েছে। আমার এই কথা শুনে, আমার এই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছাবে আমি জানি। আপনার এই কথা শুনে যদি আমার উপর রাগ হয়, আপনি দানিউসকে কন্ট্যাক্ট করুন, আমি আপনার স্টেটমেন্ট নেব। আপনি যদি মনে করেন আমার উপর অ্যাকশন নেবেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু এই কথাগুলো আপনি মাথায় রাখুন। আমি মোগলাই পরোটা ভেজেছি, মোগলাই পরোটা তো অ্যাজ ইউজুয়াল ডুবন্ত তেলে ভাজতে হয়, বাট আমি আমার স্বামীর স্বাস্থ্যের কথা ভেবে ডুবন্ত তেলে ভাজি নাই। আমি অল্প পরোটার মতো অল্প অল্প তেল দিয়ে 2 পিঠ ভেজেছি। তারপরেও আমার হাজবেন্ডকে আমার শাশুড়ি খেতে দেয় না। আমার হাজবেন্ড না দুধ চা খুব ভালোবাসতো, বলতো কি আমি লাল চা খেতে পারি না, দুধ চা খাবো। আমার শাশুড়ি আমার হাতে দুধ চা ভালো হয় জন্য আমার হাজবেন্ডকে খেতে দিত, বলে যে আমি খাইয়ে দিব। সে কি কাঁচা চা পাতি, কাঁচা চিনি, কাঁচা দুধ কাপের মধ্যে দিয়ে গরম জল ঢেলে দিত, এটা তার দুধ চা। অথচ আমি যেভাবে প্রিপেয়ার করে রান্না করতাম দুধ চাটা, আমি যেভাবে বানাতাম, আমার হাজবেন্ড ওইটাই ভালো খেত। আমার হাজবেন্ডকে খেতে দিল না। আমার হাজবেন্ড আমাকে বলছিল যে সুস্মিতা, আমাদের তো ভবিষ্যতে সংসার হবে, তখন আমি আর তুমি ব্যালকনিতে বসে একসাথে চা খাবো। এটা কখনো হয় না, এটা খুবই ভুল কথা। আমি সবাইকে বলছি, যারা দানুষকে ফলো করেন, যারা আমাকে ফলো করেন, আমি সবাইকে বলছি, সময়ের কাজ সময় করতে হয়। আপনি ভাববেন আমি বৃদ্ধ বয়সে করবো, আমি পরবর্তীতে করবো, তুমি কেঁদো না। কিন্তু সবাই এটা ভাবো যে আমি পরে করবো, পরে বলে সেই সময় আসে না। আমি ওকে বুঝিয়েছি যে দেখো আমার জীবন থেকে এই টাইমটা চলে যাচ্ছে, আমি আর পাবো না। আমার হাজবেন্ডকে আমি বুঝাইছি, আমার হাজবেন্ড বলে কি তোমার বয়স তো কেবল শুরু, 18 বছর বয়স, তোমার তো জীবন পড়ে আছে, একটু ধৈর্য ধরো। আমি বললাম যে আমার 18 বছরে যে ইচ্ছা, আমার 25 বছর বয়সে তো সেই ইচ্ছাটা থাকবে না। অলরেডি আমি তোমাকে বিয়ে করে ফেলেছি, বিয়ের বয়স বাড়তেছে, আমাদের সবকিছু বাড়তেছে, আমাদের সাংসারিক জীবন বাড়তেছে, আমার বাচ্চা নিতে হবে। বাচ্চা নেওয়ার পরে তো, বাচ্চা নেওয়ার আগের লাইফ আর পরের লাইফ তো এক হয় না, তখন দায়িত্বের লাইফ, তখন সাংসারিক লাইফ, তখন আমরা বাচ্চা কিভাবে মানুষ করবো, বাচ্চার উন্নতি বা। কিন্তু এইটুকু বয়সে সমস্ত ম্যাচিউর কথা বলছে, আমি এটা আশাই করিনি এটা বলতে পারে। সেই জায়গা থেকে সংসারে অশান্তির সমস্ত কারণ ওকে কিভাবে দোষ দেওয়া যেতে পারে, অন্তত আমার এটা বুঝে আসছে না। ওর মা আমাকে বিয়ের পর খোটা দিত যে আমার ছেলেকে 100 ভরি গহনা, ঢাকায় ফ্ল্যাট, আমার ছেলের যে গাড়ি পছন্দ, যে ব্র্যান্ড হোক, বিদেশি হলো, আমার ছেলেকে সেই গাড়ি, ফ্ল্যাট, 100 ভরি গহনা দিয়ে আমার ছেলেকে বিয়ে দেওয়ার জন্য মেয়েকে অফার করতো আমার মেয়ের বাবা মা, মেয়ে পক্ষ। কিন্তু আমরা রাজি হইতাম না, আমার ছেলে পছন্দ করতো না। আমার ছেলে যেটা পছন্দ করছে, এই যে তুমি, আমাকে সে ডিরেক্টলি এইভাবে আঘাত করতো, বলে যে আমার ছেলের পছন্দ তুমি। কিন্তু আমি যতদূর শুনেছি, এর আগে পলাশবাবুর আশীর্বাদ হয়ে যাওয়ার পর সেই মেয়েটা বিয়ে করেনি, তার কারণ এই বাড়িতে মেয়েদের বাইরে যাওয়া, চাকরি করা, এস্টাবলিশ হওয়া এলাও না। এটা কি সত্যি? না, সেই মেয়ের প্রবলেম ছিল। ওনার যাই হোক, বা একটা মেয়ের প্রবলেম যাই থাক, আপনার শ্বশুর বাড়িতে বউরা এস্টাবলিশ হবে, বউরা বাইরে যাবে, কাজ করবে, মানে ওরা স্বাবলম্বী হবে, কথা বলবে, এটা এলাও না। এটা না, সেটা এলাও না। সেটা আমার শাশুড়ি মা নিজেই বলছে। সে তার নিজের মেয়ে ওই আমলে, তার মেয়ের বয়স কিন্তু অনেক, সে তার মেয়েকে ওই আমলে ইন্টার পাস করায় বিয়ে দিচ্ছে। তার মেয়ের জামাই চাইতো যে ইন্টার পাসে কি ওই 2000 সনের দিকে ইন্টার পাস করলে একটা মেয়ে প্রাইমারিতে জব পেয়ে যেত। তো তার মেয়ের খুব ইচ্ছা ছিল যে সে চাকরি করবে, ইভেন তার মেয়ের হাজবেন্ডেরও ইচ্ছা ছিল। কিন্তু আমার শাশুড়ি তার মেয়েকে আর পড়তে দিত না, চাকরির যে পড়াটা সেটা পড়তে দিত না। সে আমাকে গর্ব করে বলে যে আমার মেয়ে যাতে চাকরি না পায়, আমার মেয়ে যখন চাকরির পরীক্ষা দিতে যায় তো আমি ঠাকুর ঘরে প্রদীপ জ্বালায় বসে থাকতাম যে ঠাকুর আমার মেয়ে যেন চাকরিটা না পায়, আমার মেয়ে যেন পাস না করে।
এরকম মা কি হয়? আমরা কখনোই ঘরের মেয়ে বউদের চাকরি করা অ্যালাউ করব না, কখনোই না। আমার হাজবেন্ডেরও সেম কথা যে আমি তো তোমাকে দিয়ে চাকরি করাবো না, তুমি জাস্ট ডিগ্রিটা অর্জন করো আমার বাচ্চা মানুষ করার জন্য। আমি বলতাম এই কেমন কথা, আমাকে অন্তত অ্যাডমিশনের জন্য অ্যাডমিশন ব্যাচটা করতে দাও, আমি তো ঘরে বসে জাস্ট একা শুধু পেইনই পাচ্ছি। আমি যদি পড়ালেখার মধ্যে ডুবে যেতাম বা আমাকে যদি একটু পড়ালেখা ঢুকবেন কিভাবে? প্রত্যেকটা পরীক্ষার আগে তো এসে কাঁচা মরিচ আর মশলা হ্যাঁ দিয়ে হ্যাঁ বলবেন যে, হ্যাঁ না, বাকি দিনগুলো ধরেন সে যদি আমার হাজবেন্ড যদি আমাকে একটা ব্যাচে ভর্তি করাই দিত, আমি তো কিছুটা টাইম হলেও আমার শাশুড়িকে ফেসটা করতে হতো না। হতো। বুঝুন শাশুড়ি বউ সম্পর্ক কতটা। আমি যখন প্রথমে দেখেছিলাম যে উনি বলছে ছেলে কান্না করছে, আমি ভেবেছিলাম যে ছেলে এত ভালোবাসে মাকে, তাহলে বউ যদি ওইরকম ভালোবাসতো, শাশুড়ি মেয়ে মানে বউকে মেয়ের মতো ভালোবাসতো, চুল আশ্রয় দেওয়া, তেল দেওয়া, এগুলো হতো, ভালো থাকতো, কেন মেয়েটা পারলো না? প্রথম আমি যখন খবরটা পেলাম তখন আমি এটা ভেবেছিলাম, কিন্তু সুস্মিতার সাথে কথা বলে দেখছি আর কতটা স্যাক্রিফাইস করতে পারে একটা মানুষ নিজের জায়গা থেকে, মানে এর বেশি তো আর কোনো জায়গা নেই যেখানে সে করতে পারে। এর বেশি আর কি করতে পারে? আমি আমার শাশুড়ি মাকে এত ভালোবাসার চেষ্টা করতাম যে উনি যেন অন্তত একটু বুঝে। আমার শাশুড়ি মাকে আমি পায়ের নেল পলিশ সপ্তাহে সপ্তাহে নিজে থেকে যে হাত পায়ের নখ কেটে দিতাম, বলতাম যে মা আপনার নেল পলিশটা তো এক সপ্তাহ এই যুগে হয়ে আমি গেছে। জানি না কোনো মেয়েরা এরকম করে যে শাশুড়িকে নখ কেটে দেওয়া, নেল পলিশ লাগিয়ে দেওয়া, গালে খাইয়ে দেওয়া, জড়িয়ে ধরা। আমি করতাম। আমার হাজবেন্ড এটা নিয়ে আমাকে অ্যাপ্রিশিয়েট করতো, বলে যে তুমি এত ছোট মেয়ে, এত সাংসারিক কলা কৌশল সেটাই। বুঝো। আমি এটুকু কথা শুনছি, আমি এটাই বলছি, এত ছোট মেয়ে কিভাবে এত কিছু পারে? আমার হাজবেন্ড বলতো তুমি এত কলা কৌশল কিভাবে বুঝো, তুমি তো এত ছোট মেয়ে, তোমাকে তো এত ম্যাচিওরড আমি পাবো যারা না। যারা সুস্মিতার পারিবারিক শিক্ষা নিয়ে কথা বলছেন, পরিবার নিয়ে, বাপের বাড়ি নিয়ে কথা বলছেন, তারা এটুকু ভাবুন এটা কিন্তু পারিবারিক শিক্ষা, এটা তার মায়ের শিক্ষা, তাই জন্য সে কিন্তু এটা পারে। আমার শাশুড়ির এক সপ্তাহ তো পায়ের নখের নেল পলিশ উঠে না, আমি তাও বলতাম যে মা এক সপ্তাহ হয়ে গেছে, নেল পলিশটা উঠিয়ে আবার পরিয়ে দেই, নখটা কেটে দেই। যে মেয়েটা নিজে সাজতে পারতো না তার শাশুড়ির জন্য, সেই মেয়েটা শাশুড়িকে সাজাচ্ছে, এখানে আর কি বলার আছে? আমি হাতে নেল পলিশ দিলে আমার শাশুড়ি আমার হাতের নখ ধরে বলতো এরকম মানে রাক্ষসীদের মতো বড় বড় নখ কেন রাখছো, এত বড় বড় নখ কি ভাল লাগে? আর এখানে ডান হাতে নখ রাখা যায় কি ঘরে কাজ করার জন্য, যে ঘরে হ্যাঁ, বড় হ্যাঁ, হাতে হ্যাঁ। নখ হবে, ঘরে কাজ করতে অসুবিধা হবে বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওই জন্য ডান হাতের নখ আমার বিয়ের আগে ছিল, বাট বিয়ের পরে ডান হাতের নখ রাখতে পারি নাই। কাজ করবো, আমার সংসারের কাজটা আমার শখ ছিল, আমার সংসার করাটা আমার স্বপ্ন ছিল। আমি ছোট থেকে একটা মাত্র স্বপ্ন লালন করছি যে আমি বড় হব, কারোর দিকে তাকাবো না, প্রেম করবো না, ঘুরে বেড়াবো না, কিচ্ছু করবো না। আমার মা বাবা আমাকে যে পাত্রস্থ করবে তার সংসারে যে আমার স্বামীর সাথে আমি সংসার করব। আমার সাংসারিক সব কিছু আমি ছোট থেকে আমার এত আগ্রহ ছিল, আমি না আমার মা জেঠিরা যারা ছিল সবার রান্নাঘরের সামনে সামনে যে সব কাজ শিখতাম, যে এই তরকারিটা কিভাবে কাটে, একটা মেয়ে কিভাবে আলু ছিলবে, আমি আলু ছিলাটা পর্যন্ত শিখেছি আমার সেজো মায়ের কাছ থেকে। আমার সেজো মা খুব সুন্দর আলু ছিলে, আমি সেজো এখানে মায়ের কাছ থেকে আমি সবাইকে একটু দেখাচ্ছি, দেখুন যে ও যেখানে এই কথাগুলো বলছে, ওর এখানে কিন্তু বাকি সবাই এখানে কান্না করছে, ওর করছে, আর কারোর এখানে ঘরে যত মানুষ রয়েছে এখানে সবার কিন্তু চোখে জল। এখানে ও যে কথাগুলো বলছে, ও নিজের যে কথাগুলো বলছে সেটা দেখুন, কেউ এখানে ভুল ধরতে আসবেন না। এখানে এটা একটা জীবনের কথা, একটা জীবন বেরিয়ে গেছে, শেষ হয়ে গেছে বাধ্য হয়ে। কার কথা বলছে? হ্যাঁ, আপনার শাশুড়ির কথা বলছে, যে মানুষ তার চরিত্রের সমস্যা মানে যে কাঁদতে কাঁদতে মিথ্যে বলে, সেটা কি করে বলে? হ্যাঁ, আপনাকে এরকম বলছে যে খবরদার আপনি কখনো বিয়ে করবেন না, তাহলে কিন্তু আপনি মরবেন, কারণ এরকম শাশুড়ি এরকম ভাবে যেটা করে। আমার শাশুড়ি আমার হাজবেন্ডের মুখের দিকে তাকিয়ে আমার শাশুড়িকে অনেক ভালো রাখার চেষ্টা করতাম, কারণ আমি জানতাম আমি যদি আমার শাশুড়িকে ভালো রাখি তাহলে আমার হাজবেন্ড ভালো থাকবে, কারণ আমার হাজবেন্ড তো মাকে ভালোবাসে। তো আমি যদি আমার শাশুড়িকে ভালো রাখি তাহলে আমার হাজবেন্ড ভালো থাকবে। ওই জন্য আমি আমার শাশুড়িকে ভালো রাখার চেষ্টা করেছি প্রথম 6-7 মাস, পুরোটা দম দিয়ে আমি চেষ্টা করেছি আমার শাশুড়ির খেদমত করা থেকে শুরু করে তার কাপড়টা পর্যন্ত আমি যে ধুয়ে দিতাম, নেড়ে দিতাম। তারপরেও তার মন পায় নাই, সে তার ছেলের সাথে আমাকে একটা মুহূর্ত একা থাকতে দিত না। 6-7 মাসে এত কিছু করার পরেও থাকতে দিত না। তখন আমার দেওয়ালে পিঠটা ঠেকে গেল। তখন আমি আস্তে আস্তে যখন মুখ খোলা শুরু করলাম আমার হাজবেন্ডের কাছে, যে তুমি তো নিজের চোখে সব দেখতেছো, তোমার কি ইচ্ছা করে না তোমার ওয়াইফকে নিয়ে একটু কোয়ালিটি টাইম কাটাইতে, বা তোমার মা যে তোমার ওয়াইফকে নিয়ে তোমাকে টাইম কাটাতে দিচ্ছে না সেটাতে নিয়ে কি তোমার প্রবলেম হয় না? তো আমার হাজবেন্ডের প্রবলেম ছিল কি, সে তো আমার থেকে একটু বড় বয়সে বেশি, তো তার মেন্টালিটি আর তার মা তাকে এমনভাবে গড়ছে যে বউকে শুধু রাত্রে ভালোবাসতে হয়।
বউকে শুধু রাত্রে ভালোবাসতে হয়। বউ বিয়ে করার জিনিস, সংসারের কাজ করবে, বাচ্চা হবে তাড়াতাড়ি, ফার্স্ট বিয়ের পরে বাচ্চা হয়ে যাবে, বউয়ের বাচ্চা নিয়ে থাকবে, শাশুড়ি তার বাচ্চা নিয়ে থাকবে, মানে আমার হাজবেন্ডকে নিয়ে থাকবে। সে ইভেন গর্ব করে বলে যে আমি তোকে 12 বছর বয়সে যেভাবে দুধ খাওয়াইতাম এখনো তোকে আমি সেভাবেই দুধ খাওয়াই। আমার মতো কোনো মা করবে না, আমার মতো সারা পৃথিবীতে কেউ পারবে না। মানে সে বলতেই থাকতো আমার যা কাজ আমি যা করলাম তোরকে নিয়ে কেউ করবে না। অথচ তার গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে যে শুনবেন, তার গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে যে শুনবে যে আমার শাশুড়ি কেমন মানুষ। হ্যাঁ, আমি গোপালগঞ্জে কথা বলেছি অনেকের সাথে, সবাই একই কথা বলে যে তারা কেউ আপনার এরকম, আমি যদি পার্সোনালি ওনার সাথে এখনো কথা বলিনি, কিন্তু ওনার যা যা তথ্য প্রমাণ, আমার হাজবেন্ড আমাকে নিয়ে আমার বার্থডে পালন করবে প্রথম বছর, সেটা তার মাকে জানানোর পর তার মা এত রিয়াক্ট করলো। আমার হাজবেন্ড আমাকে পরে না পেরে বললো কি, সুস্মিতা তুমি একটু ব্যালকনিতে যেয়ে রকিং চেয়ারে বসো তো, আমি একটু মায়ের সাথে কথা বলে নিই। পরে আমি রকিং চেয়ারে বসলাম আর তাদের কথা কিছুটা কানে আসতেছে। আমি ভাবলাম যে কি হলো, এরকম কেন বিষয়টা, আর কালকে তো আমার বার্থডে, এটা নিয়ে কি কোনো ঝামেলা হলো? মানে আমি চাই না, আমার হাজবেন্ডকে আমি বলছি যে আমার বিয়ে হয়ে গেছে, থাক, দরকার নেই বার্থডে করার। তোমার মা যখন অপছন্দ করতেছে বিষয়টা, বাট আমার হাজবেন্ড করতো, কারণ ও আমাকে প্রচন্ড ভালোবাসতো। ও শেষ বেশ দেখলাম কি কান্না করতেছে, ঘরের মধ্যে কান্না করতেছে, ও লিটারেলি কান্না করতেছে। আমি ওর কান্না শব্দ পেয়ে ঘরে গেলাম, যে দেখলাম কি ওর মার পায়ে হাত দেওয়া। ওর মাকে বলতেছে যে মা আমি ওকে সারপ্রাইজ দেবো, তুমি প্লিজ ওকে এটা বলো না মা, এরকম করো না মা, ও জেনে যাবে আমার সারপ্রাইজ, আমার কষ্ট মাটি হয়ে যাবে। ওর মা কয় সর, তুই এই নাটক করিস, বিয়ে করছিস, বউরে নিয়ে এত মাতামাতি করিস, এই জন্যই তো বউ লাই, এই জন্য দেখবি তোর বউ তোর মাথার উপরে বসে যাবে। আমাকে আমার ছবি আছে, আমার বার্থডেতে আমাকে আমার হাজবেন্ড একটা শাড়ি দিয়েছে, তার মাকে সে ব্র্যান্ডেড 2টা শাড়ি দিয়েছে, 2টা শাড়ি দিয়ে তার মার কাছ থেকে অনুমতি নিছে আমার বার্থডে করার। ইভেন আমাকে নিয়ে যে আমার হাজবেন্ড বাইরে গেছে রেস্টুরেন্টে খাওয়াতে, সেখানেও তার মাকে নিয়ে গেছে। সে তার মানে আমি আমার হাজবেন্ড রেস্টুরেন্টের একটা কর্নারে গিয়েছি, যে রেস্টুরেন্টগুলো সাজানো থাকে না, একটা ফটোশুটের ফটো বুথ থাকে, ফটো বুথে গেছি ছবি তোলার জন্য। সেটা নিয়ে তার মা রেগে টেগে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাচ্ছিল, সেটা দেখে আমার হাজবেন্ড দৌড়ায় আসছে যে মা কি হয়েছে, বলে যে তোর তো সাহস কম না, তুই আমারে কাজের লোকের মতো চাকরের মতো কেক দিয়ে গিফট দিয়ে আমারে এনে পাহারা দিতে বসায় রেখে গেছিস। বলে যে না মা, আমি তো ছবি তুলতে গেছি, তোমারে নিয়ে যাব, ওরে নিয়ে একটু ছবি তুললাম, ওর জন্মদিন, এখন তো তোমারে নিয়ে যাইতাম। সাথে সাথে আমার হাজবেন্ডকে গায়ের উপরে চড়। ওটা ছিল ঢাকায় বিখ্যাত বারসাই রেস্টুরেন্ট, ওয়াটারফল বারসাই যে রেস্টুরেন্টটা, ওই রেস্টুরেন্ট ছিল ওইটা। ওইখানে রুফটপে বসা প্রত্যেকটা মানুষ হা করে তাকায় পড়ছে যে এত বড় ছেলের গায়ে মা হাত তুললো, কিন্তু কারণ কি? পরে আমি বললাম যে তোমার গায়ে হাত তুলতেছে তো মানুষজন হাসাহাসি করতেছে, ওটা বারসাই রেস্টুরেন্ট ছিল, আমি উল্লেখ করে দিলাম। ওইখানের ওয়েটাররা সবাই চলে আসছে যে কি হয়েছে, ওর মা মানে একটা বৃদ্ধ মহিলা তার ছেলেকে মারতেছে। পরে আমার হাজবেন্ড সবাইকে বুঝা বললো কি মা একটু রাগ করছে, কিছু না, আপনারা যান। সে তার মাকে তখন এতটাই ভালোবাসা দিছে, সে কিন্তু রেগে যাওয়ার কথা ছিল, যে মা পাবলিকলি এইভাবে সিন ক্রিয়েট কেন করলো, বাট না, সে সবাইকে বোঝায় বললো কি মা একটু রেগে গেছে, সমস্যা নেই, আমি ঠিক আছি, আপনারা যান। বারসাই রেস্টুরেন্টে এই ঘটনা তার মা করছে আমার বার্থডের দিন, অথচ তার মাকে আমার বার্থডেতে 2টা শাড়ি দিয়ে আমার বার্থডের অনুমতিও নিয়েছিল আমার হাজবেন্ড। প্রত্যেকটা পদক্ষেপে আমাকে যদি ঘরের মেক্সি আমার শাশুড়ি 2টার বেশি বানাইতে দিবে না, আমার ঘরের পরার জিনিস ছিঁড়ে গেছে আমার জামা কাপড় তাও দিবে না, বলে আরো পড়ুক পরে বানাই দিস। এটা আমি যখন আমার বড় ভাসুরকে জানাইলাম যে আপনাদের বাড়ির বউকে, একটা এএসপির বউকে এইভাবে ছেঁড়া জামা কাপড় পরায় ঘরের মধ্যে রাখতেছে, আপনারাই জানেন আপনার ঘরের বউকে কিভাবে রাখবেন। পরবর্তীতে আমার বড় ভাসুর যখন এটা বললো, তখন আমার হাজবেন্ড আমাকে আরো 2টা মেক্সি বানাই দিল, তার মাকে আরো 2টা শাড়ি কিনে দিল। মানে আমাকে যদি একটা পরার জামা কিনে দিত, ঘরে পরার জামা, তাও তার মাকে শাড়ি কিনে দিতে হবে, নাহলে তার মা সেটা অ্যালাউ করবে না, ঝামেলা ঝগড়া। আমার হাজবেন্ডের কোনোতে না ছিল, সে বলতো মা তোমার যা লাগবে তুমি চলো মার্কেটে, কোন দোকানে যাবা, তোমার কি পছন্দ তুমি সব নাও। বিয়ের প্রথম বছর পহেলা বৈশাখে আমার হাজবেন্ড আমাকে নিয়ে, আমার শাশুড়ি মাকে নিয়ে ঢাকায় মৌচাক বাজারে তাঁতঘর নামে একটা শাড়ির দোকান ছিল, ওখানে গেল শাড়ি কিনতে। আমার শাশুড়ি আমাকে শাড়ি কিনতে দিবে, বলে যে ঘরে আছে বিয়েতে পাওয়া শাড়ি আছে ওইগুলো পরবে, অথচ বিয়েতে পরা শাড়ি কিন্তু সেও পরতে পারতো।
সে পরে নাই, সে ওখান থেকে 3টা কাপড় নিল তাঁতঘর শাড়ি হাউস থেকে, মৌচাক মার্কেটে, ঢাকা মৌচাক মার্কেটে তাঁতঘর শাড়ি হাউস থেকে 3টা শাড়ি নিল। তারপরেও সে আমার শাশুড়ি আমাকে শাড়ি নিতে দিবে না। আমার হাজবেন্ড বললো যে মা ও একটা শাড়ি নিক, নতুন শাড়ি তো একটা নিক, সমস্যা নেই, পরে ফেলবে। বলে যে না, ঘরে অনেক শাড়ি আছে ওইখান থেকে নিবে। তাই করলো। উনি নিবে, আমাকে দিবে না। বিয়ের প্রথম বছর পয়লা বৈশাখে আমার ননদকে যখন এই কথাটা আমি শেয়ার করলাম, আমার ননদ বলে কি বলো, আমার ভাইও শুনলো? আমি বললাম হ্যাঁ, আপনার ভাই শুনলো, আপনার ভাই তো মা ভক্ত। আর আমি তো মুখ তখন চুপ করে থাকতাম, তখন সে ওইগুলো ভাবতো কি আচ্ছা টেকেন ফর গ্রান্টেড নিত। আমার হাজবেন্ড ভালোবাসতো কিন্তু ওগুলো টেকেন ফর গ্রান্টেড নিত, যে আচ্ছা সুস্মিতা তো কিছু মনে করতেছে না, কিন্তু আমার মনের মধ্যে যে ভেঙে চুরে যাচ্ছে ও সেটা বুঝতো না, এজ গ্যাপের কারণে। ও তো আমার থেকে অনেকটা সিনিয়র, ও এটা বুঝতো না, আর আমি ওকে বুঝতে দিতাম না। আমার হাজবেন্ড আমার কষ্ট আমি ওকে কেন বুঝতে দিব? ম্যাচুরিটি তো এমনি এমনি আসে না মানুষের মধ্যে। আমি ওটা নিজে থেকে মনের মধ্যে রেখে দিছিলাম যে আমি কষ্ট পেতে দিব না, আমার যে কষ্ট হচ্ছে এটা আমি আমার হাজবেন্ডকে বুঝতে দিব না। পরে আমার ননদকে যখন জানালাম যে আমার বিয়ের প্রথম বছর পয়লা বৈশাখ গেল, আপনার ভাই আমাকে আমার ননদে জিজ্ঞাসা করছিল ভাই তোমার শাড়ি দিছে না? পরে আমি বললাম যে না, আপনার ভাই আমাকে শাড়ি দেয় নাই, আপনার মাকে 3টা শাড়ি কিনে দিছে। আমাকে সাথে নিয়ে যে চয়েস করে আপনার মাকে 3টা শাড়ি কিনে দিছে, বাট আমাকে দেয় নাই। বলে ভাই এরকম করতে পারলো? আমি বললাম দিদি আমি তো কিছু বলি নাই, চুপচাপ হাসি মুখে মেনে নিছি, তো ওই জন্য হয়তো আপনার ভাই ওটা মেনে নিছে। পরে তারপর থেকে এই ঘটনা যখন আমি তার বোনের সাথে শেয়ার করলাম, তারপর থেকে আর এরকম হয় না। আমাকে একটা শাড়ি কিনে দিলে তার মাকে 3টা শাড়ি। লাস্ট দুর্গাপূজাতেও সেম করছে, পয়লা বৈশাখেও সেম করছে। আমাকে একটা জামা দিয়েছে আর তার মাকে 3টা শাড়ি দিয়েছে। এই যে কি বলবো, পয়লা বৈশাখে যে কিছুদিন আগে যে পয়লা বৈশাখ গেল, চিটাগাং আড়ং থেকে আমাকে একটা জামা কিনে দিল আর তার মাকে 3টা শাড়ি কিনে দিল। এই হচ্ছে আমার শাশুড়ি, না হলে সে সব শেষ করে ফেলবে। ঘরের মধ্যে কোনো আত্মীয় স্বজন আসলে, আমার মামাতো ভাসুর আসছিল, আমার মামা শ্বশুরের ছেলে আর ছেলের বউ, আমি আমার হাজবেন্ড কত প্ল্যানিং করলাম, যেহেতু তারা জানায় আসছিল, তারা আমাকে জানাইছিল শুক্রবার আর তারা আসছে রবিবার, এটা 23 সালের কথা। তো আমি আমার হাজবেন্ড কত প্ল্যানিং করলাম যে আচ্ছা আমাদের বাড়িতে প্রথম আত্মীয় স্বজন আসতেছে, আমরা মাটন করব, চিকেন করব, মাছ করব, 3 পদের, ভাজা পোড়া করব, পোলাও করব। আমার শাশুড়ি মা এসে সব ভেস্তে দিল, বলে যে এত করার কি আছে, আমার ভাইয়েরই তো ছেলে আসতেছে, আমার ভাইয়ের ছেলে আর ছেলের বউ আসতেছে, আমি যেটা বলবো সেটা হবে। সে মাংস টোটালি আনতে দিল না, মাংস টোটালি আনতে দিল না, অথচ আমি নতুন বউ, আমি বাসায় নতুন বউ সম্মান রক্ষার্থেও তো ঘরে একটা মাংস রাখা উচিত ছিল। নতুন আত্মীয় আসতেছে, কি গ্রামে মাংস আনা হতো না? হ্যাঁ, আমার 2 ভাসুর তো খেত, তার মায়ের সামনে তার মাকে মাছ রান্না করে দিত, তারা খেত। কিন্তু ওই যে আমার হাজবেন্ড যে বেশি মাতৃভক্ত, সে ভাবতো যে তার মা কষ্ট পাচ্ছে, আমরা মাংস খাচ্ছি, তার মা কষ্ট পাচ্ছে, আমাদের মাংস খাওয়া দেখে তার মা খেতে পারতেছে না, এটা দেখে তার মা কষ্ট পাচ্ছে জন্য সে ঘরে মাংস আনতো না। তো আমার ওই মামা শ্বশুর আর মামা শ্বশুরের ওয়াইফ আসলো, তাদেরকে আমি 3 পদের মাছ রান্না করে খাওয়াইছি নিজে, একদম হাতে পায়ে ধরে, যে মা প্লিজ, মান সম্মান কিচ্ছু থাকবে না, মা একটু বোঝার চেষ্টা করেন, প্রথম আত্মীয় আসতেছে, আমি নতুন বউ। ভাজা 2টা করলাম, তাদেরকে আমি 6টা আইটেম দিয়ে খাবার দিলাম। সেই মামা শ্বশুর আর মামা শ্বশুরের ছেলে আর ছেলের বউ বাসায় যে সবাইকে জানালো যে ওদের বাড়িতে গেলাম, এএসপির বাড়ি, আমার পিসেতো ভাইয়ের বাড়ি, একটা মাংস বউ খেতে দিল, বউয়ের দোষ, বলে যে বউ খেতে দিল না। পরে আমার শাশুড়িকে শুনতেছে, আমার শাশুড়ি তাদেরকে ফোন দিয়ে বলতেছে নতুন বউ তো ও রান্না বান্না পারে না, ওই করবে না। আমি বলছিলাম পলাশরে যে বাবা তুই মাংস নিয়ে আয়। আমি শুনে আমি রান্নাঘর থেকে আমার হাত থেকে প্লেট পড়ে যাওয়ার অবস্থা। দুপুরবেলা তার আমার মামা শ্বশুরের ছেলের বউ চলে গেছে গোপালগঞ্জ, তারা চলে যাওয়ার পরে ফোন দিয়ে সবাইকে বলছে পর যে কি অবস্থা ওদের বাসার, বউটা এমন। পরে আমার শাশুড়ি শুনতেছে আমার নামে বলতেছে যে আমি নাকি খাওয়াইতে দিয়ে নেয়, অথচ আমার হাজবেন্ড আর আমি কিন্তু প্ল্যানিং করেছিলাম। সেই মেসেজগুলো আছে 2023 সালের মেসেজটা, এখন অনেক খুঁজতে হবে, হাজবেন্ড ওয়াইফের চ্যাট তো অনেক হয়, সেই মেসেজগুলো আছে যে আমি আর সে কি প্ল্যানিং করেছিলাম। তার মা করতে দেয় নাই। যাই হোক, এই সুইসাইডের পেছনে আপনি কি বলবেন, মূল কি রয়েছে? সুইসাইডের পিছনে আমাকে যখন আমার হাজবেন্ডকে লাস্টলি তার মা চাপ দিয়েছে, মানসিক অত্যাচার করেছে লাস্ট 6 মাস যাবত আমাকে ডিভোর্স দেওয়ার জন্য। সে তার ছেলেকে ওই বড়লোক বাড়ি দেখে আবার বিয়ে দিবে, এরকম সে প্ল্যানিং করেছিল, মেয়ে দেখা বা কিছু। এই যেগুলো আপনি বললেন, এই ঘটনাগুলো যদি সত্যি হয়, এইগুলো কোনো মেয়ে সহ্য করবে?
আপনি যেগুলো করেছেন বা তখন তো সে এগুলো করবে না। তাহলে আপনার সাথে কেন করবে? এই যে আমার বাবা গরিব, আর তারা ভাবছিল যে আমি সবকিছু মুখ বুঝে সহ্য করবো। আমি তো মুখ বুঝে সহ্য করেছিলাম, বাট তারা ভাবছিল কি আমার বাবা গরিব জন্য আমি একটা পুতুল, আমি একটা রোবট, আমার কোনো অনুভূতি নাই, আমার কোনো কিচ্ছু নাই, আমার স্বামী সংসার নিয়ে কোনো আশা আকাঙ্ক্ষা কিছু মেড সার্ভেন্টের মতন একটা জাস্ট সার্ভেন্ট হিসেবে তারা আমাকে, হয় না ওই যে গ্রাম থেকে একটা সার্ভেন্ট তুলে নিয়ে আসলো, ওরকম তারা ভাবছিল। আবার শিক্ষিত সুন্দরী সার্ভেন্ট তারা চাইছে। তাহলে বাকি 2 বউর সাথে এমন করতো? বাকি 2 বউ, ওই যে বললাম আমার মেজো ভাসুরের বউকে সে পায় নাই। মেজো ভাসুর আর আমার বিয়ে পরাপর হয়েছে, সো মেজো ভাসুর আগে থেকে আলাদা আমার বাসায় চলে আসছিল। আর বড় ভাসুরের বউকে পেয়েছি, সে 11 বছর বড় ভাসুরের বউকে অনেক জ্বালাইছে। আমার বড় ভাসুর নিজে বলছে, আমার রেকর্ড আছে ফোনে, আমার রেকর্ড আছে, আমার বড় ভাসুর নিজে বলছে। তো এখন ফাইনালি আমার ননদ, আমার ভাগ্নে সবাই তার মাকে দোষারোপ করেছে, সবাই তাকে দোষারোপ করেছে যে মা এমনই, আমার মা এমনই, তুমি একটু মানায় নাও। আমি তাদের কাছে হাতে পায়ে ধরে হেল্প চাইছি। আমার ভাগ্নে তন্ময় সাহা, আমার ননদ রমা সাহা, আমার বড় ভাসুর লিটন সাহা, সবার কাছে আমি হেল্প চাইছি যে আমাদেরকে একটু হেল্প করেন। আপনার ভাই তো আমাকে ভালোবাসে, বাট আপনার মা আমাদেরকে সংসার করতে দিচ্ছে না, বোঝান আপনার মাকে, না হলে কিছু একটা করেন, আমাদেরকে একটু স্পেস দেন। তারা হেল্প করে নাই, তারা টোটালি হেল্প করে নাই, তারা সম্পূর্ণটা আমার উপর চাপাই দিছে যে তুমি সহ্য করো। আমার বউ সহ্য করছে 11 বছর। যারা শুরুতে শোনেনি যে আপনার হাজবেন্ডের মৃত্যুর দিন কি হয়েছিল, মানে আপনার শুরুর কথাগুলো যারা শোনেনি, আরেকবার সংক্ষেপে একটু বলুন যে চিঠিটা যে লিখে গেছে আর মৃত্যুর দিন আসলে কি হয়েছিল, যার জন্য ফাইনালি উনি তো এটা ভোগ করছিলেনই, কিন্তু ফাইনালি আমার সিদ্ধান্ত নিল কেন? ফাইনালি সিদ্ধান্ত নিল, ওই যে বললাম আমার হাজবেন্ডকে আমার শাশুড়ি মা লাস্ট 6 মাস যাবত আমাকে ডিভোর্স দেওয়ার জন্য প্রেশার দিচ্ছিল। আর আমার হাজবেন্ড তো আমাকে প্রচন্ড ভালোবাসতো, আমার হাজবেন্ড আমাকে ছাড়তে চাচ্ছিল না, কারণ সে জানে যে আমার ভালোবাসা তার প্রতি কতটা পবিত্র। আমি তার মুখের দিক তাকায় ঠিক কি স্যাক্রিফাইস করতেছি আমার হাজবেন্ড জানতো, যার কারণে আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দিতে রাজি ছিল না। 2 বছর হয়ে গেছে। আমি এখন এইচএসসি পরীক্ষার পর থেকে 24 সালের পর থেকে আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম যে এখন বাচ্চা নেওয়া যায়, তো বলছিল যে আমারও না বাচ্চা খুব পছন্দ, বাট আমার মা তো অনেক, দেখো আমার মা খুব কিরকম মানুষ, খুব রাগী মানুষ, আমার মা খুব খারাপ মানুষ, আমার মা একটা ফ্যাসিস্ট। আর সে তার মাকে ফ্যাসিস্ট বলে গেছে, আমার সেই টেক্সটটা এখনো পর্যন্ত আছে, হোয়াটসঅ্যাপে আমার টেক্সট আছে। তার মাকে সে ফ্যাসিস্ট বলছে যে আমার মা আমার স্বার্থ ছাড়া, তার মা মানে তার স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝে না। তা আমার মা তো বুঝেই না যে আমি কিসে সুখে থাকবো, আমার মা শুধু নিজের সুখটাই দেখলো যে সে কিসে সুখে থাকবে, তার ছেলে আদৌ তার কাজকর্মে হ্যাপি হচ্ছে কিনা আমার মা সেটা দেখতেছে না। সুস্মিতা তুমি তো দেখতেছো, তাহলে আমি এই মুহূর্তে বাচ্চা কিভাবে নিব? বাট সে তার কলিগদের জানায় গেছে, তার কলিগ আমাকে পরশুদিন আমার মুঠো ফোনে আমাকে ফোন দিয়ে জানায় যে তার কলিগ যখন আমার হাজবেন্ডকে প্রশ্ন করে যে বাচ্চা নেওয়ার প্ল্যানিং কি, তখন আমার হাজবেন্ড তাকে নাকি উত্তর দিয়েছে সেই কলিগকে যে আমার মা চায় আমি আমার ওয়াইফকে ডিভোর্স দেই, ফরিদপুরে রেখে আসি, সো দ্যাট এখন বাচ্চার প্ল্যানিং করতে পারতেছি না। বাচ্চা তো আমার ওয়াইফও চাচ্ছে, আমিও চাচ্ছি, কিন্তু বাচ্চার প্ল্যানিং করতে পারতেছি না কারণ আমার মা চাচ্ছে না। আমার মাকে কেউ না কেউ কানে মন্ত্রণা দিয়েছে, আমার হাজবেন্ড আমাকে বলছে যে আমার মাকে কেউ না কেউ কানে মন্ত্রণা দিয়েছে যে আমি যদি আমার ওয়াইফকে ছেড়ে দেই, মানে পলাশ যদি আমাকে ছেড়ে দিত তাহলে ও আইনি ঝামেলায় করতো, আর ও যেহেতু এত ঊর্ধ্বতন একটা মানে কি বলবো মানে কর্মকর্তা, এত উচ্চপদস্থ, সে যদি আমাকে ডিভোর্স দেয় কমপ্লিটলি তার প্রমোশনে একটা দাগ পড়ে যাবে। সো দ্যাট সে তার মা এটা তার মাকে কে বলতে পারে এটা আমি এক্সাক্ট জানি না, কিন্তু তার মা কারোর কাছ থেকে শুনেছিল যে আমার ছেলে যদি ওই মেয়ের ছেড়ে দেয় তাহলে কি তার ছেলের কোনো চাকরিতে সমস্যা হবে কিনা। তো তার মাকে কেউ ভালো করে বুঝাই দিছিল যে হ্যাঁ তার ছেলে যদি ওই বউকে ছেড়ে দেয় তাহলে তার ছেলের সমস্যা হবে, কিন্তু ওই বউ যদি ছেড়ে দেয় তাহলে কোনো সমস্যা হবে। সো দ্যাট আমার শাশুড়ি দিনের পর দিন আমার উপর অত্যাচার আরো বাড়াই দিল, যে যাতে আমি অতিষ্ঠ হয়ে আমি তার ছেলেকে ছেড়ে চলে যাই আমার শাশুড়ি। তো দিনকে দিন এত অত্যাচার সহ্য করার পর আমি সুইসাইডাল হয়ে গেলাম। আমি একটা পর্যায়ে এমন হলো, আমার হাজবেন্ড মারা যাওয়ার আগের দিন বাসা থেকে বের হয়ে গেলাম। ওই যে বলেছিলাম আমার হাজবেন্ড যে সকালে আমাকে বাইটা দিয়ে গেছিল, ওই সেই শুরু, আমার হাজবেন্ডের বাই দেওয়া থেকে শুরু আমার শাশুড়ির রাগারাগি। পরবর্তীতে সে আমার হাজবেন্ডকে আরো কয়েকটা কারণ দেখাইলো যে তোর বউ বাজার থেকে মাছ আনছিস, মাছের পিস কেটে ছোট করছে। আমার হাজবেন্ড শুনে অবাক
বলে যে না আমি তো এবার বাজার থেকে মাছের পিসগুলো একটু ছোট করে আনছি, কারণ তো ওই মাছ কাটার টাইমে আমার অফিস থেকে একটা কল আসছিল, আমি কলে কথা বলার কারণে মাছ আল্লাহকে বলতে পারি না যে পিসটা একটু বড় করে কাটেন। মাছ আল্লাহ নিজের মতো কেটে দিছে, আর একটা মাছ 4.5 কেজি ওজনের একটা রুই মাছ কেটে দিছে। কাটতে কতক্ষণ লাগে যারা বাজারে মাছ কাটে। সো দ্যাট ওই ফোন কলের কারণে আমি মাছের পিসটা এবার ছোট করে চলে আসছে। তো পরে আমার হাজবেন্ড আবার আমার শাশুড়ি বলতেছে না আমি তোর বউকে দেখছি সে রান্নাঘরে বসে মাছ কাটছে। তো পরে আমার হাজবেন্ড আমাকে ফোন দিছে যে সুস্মিতা তুমি কি মাছ কাটছো? আমি বললাম যে কি বলো, মাছ কাটবো কেন? কাজের মহিলাকে দিয়ে গেছে না ধুয়ে, কাজের মহিলা মাছ ধুয়ে দিয়ে গেছে, আমি তো তার সামনে প্যাক করে উঠায় রাখছি। আর এই কথাটা আমার শাশুড়ি কেন বলছে? আমার শাশুড়ি কাজের মহিলাকে বলে দিয়েছিল আমাদের বাসায় যে কাজ করে যে তুমি তোমার মতো মাছ ধুয়ে নিজের মতো প্যাক করে উঠায় রাখবা, আমি আমার মতো বের করে রান্না করব। কারণ কি সে মাছের বড় বড় পিসগুলা তার ছেলের জন্য উঠায় রাখতো আর সে রান্না করে খেয়ে নিত। তার ছেলে তখন অলরেডি অফিসে, সে যে খাচ্ছে সে কিন্তু তার ছেলে কিন্তু সেটা দেখে নেয়। সে তার নিজে খেয়ে তার ছেলের জন্য বড় পিসগুলো উঠায় রেখে আর যে পিসগুলো থাকতো ওটাকে 4 ভাগ করতো, একটা মাছের পিসকে 4 ভাগ করতো। সে তার ছেলেকে দেখাইতো যে আমাকে 1 পিস দিচ্ছে, ওই 4 ভাগের 1 পিস আর তার মা 1 পিস খাচ্ছে। মানে ছেলের কাছে প্রুফ করতেছে তোর বউকে যা দিচ্ছে আমিও কিন্তু তাই খাচ্ছি বাবা, তুই কিন্তু আবার কিছু মনে করিস না, তোকে বড় দিচ্ছি কিন্তু তোর বউকে যা দিচ্ছে আমিও তাই খাচ্ছি, তুই আবার ভাবিস না তোর বউকে আমি খাওয়াচ্ছি না। কিন্তু অথচ আমি তাকে কয়েকদিনই ধরছি, রান্নাঘরে আমি গেছি কোনো কাজে ফিল্টার ভরতে বা কিছু, সে দেখতাম যে সে খাচ্ছে। সে বলে কি আমার কাজ করতে করতে খিদা লাগিয়ে গেছে। আমি বললাম না আমার সমস্যা নাই, খান, আমি ভাত দিব আর কয়টা। বলে যে না। এই হচ্ছে আমার শাশুড়ির কাহিনী। এখন সে যে ওই যে কাজের মহিলাকে বলে গেছে যে আমাকে যেন মাছ ধরতে না দেয়, তাহলে তো আমি দেখে ফেললাম যে মাছের পিস কতটা বড় না ছোট। সে ওইটাই হয়েছে আমার কাল, আমি কেন মাছটা প্যাক করলাম। কাজের মহিলা আমাকে বলছে যে আপু আপনাকে কিন্তু মাছ ধরতে বা দেখতে দিতেই নিষেধ করছে, আমি মাছ ধুয়ে যেন মাছ নিজের মতো উঠায় রেখে যাই, এটা কিন্তু আপনার শাশুড়ি আমাকে বলে দিছে, আপনি কি প্যাক করবেন? আমি বললাম না সমস্যা নাই, আমি যখন স্নান করতে যাবো তো আগে প্যাক করে উঠায় রেখে যাই। এইটা হয়েছে আমার কাল। এটা নিয়ে আমার হাজবেন্ডকে সে ধরছে যে আমি না তোর বউ মাছের পিস ছোট করে ফেলছে। বাট না, কাজের মহিলাকে আমি ফোন দিলাম, আমার হাজবেন্ডকে বললাম যে তুমি কথা বলে দেখো কালকে যখন কাজের মহিলা আসবে। তো কাজের মহিলাও বললো যে না আপু আপনি তো আমার সাথে। ছোট ছোট বিষয়ে পারিবারিক সমস্যা থাকলে কিভাবে সে কাজ করবে অফিসে? এখন ফাইনালি আপনি একটা মেসেজ সবার উদ্দেশ্যে। হ্যাঁ আমি তাহলে শেষ করি, যেহেতু এখন তার শেষ মুহূর্ত চলে আসছে। আমি এই ঘটনার পর আমি বললাম যে তুমি যদি এই ঘটনার উপর কোনো স্টেপ না নাও আমি বের হচ্ছি বাড়ি থেকে। তো আমি বাড়ি থেকে বের হলাম, সে আমার বের হওয়ার খবর শুনে সে বাসায় চলে আসছে তার অফিস থেকে। এটা কত তারিখের ঘটনা? 6 মে। 6 মের ঘটনা, দুপুর 2:30টার ঘটনা। আমি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি শুনে সে অফিস থেকে চলে আসছে, যেহেতু অফিস পাশাপাশি ছিল, বাসার পাশাপাশি। এসে সে আমাকে বলতেছে তুমি বের হয়ে যেও না। আমি বললাম আমি বের হবো, তুমি স্টেপ না নিলে আমি বের হবো। বলে আমি আমার মার বিরুদ্ধে কোনো স্টেপ নিবো না। আমি বললাম তাহলে তুমি তোমার মাকে নিয়ে থাকো, আমি যাচ্ছি, আমি এখন যে সুইসাইড করবো। সে এটা শুনে আমার পিছন পিছন আসতেছিল আমাকে আটকানোর জন্য, আমার হাজবেন্ড, যে তুমি যেও না, না না এটা করো না। তো আমার শাশুড়ি আবার আমার হাজবেন্ডকে পিছন দিয়ে ধরছে যে না তুই না খেয়ে বাসা থেকে বেরোতে পারবি না, ওর সাথে যাবি, ও জেনে যায় যাক মরুক গে। আমার শাশুড়ির কথা, যে জেনে যায় যাক মরুক গে, তুই না খেয়ে যাইতে পারবি না, আমি রান্না করছি, তুই এখান থেকে খাবি, আমি খাওয়াই দেবো তারপরে যাবি। তো আমার হাজবেন্ডও আমার পিছনে না এসে তার মায়ের কথা শুনে সে পাত পেরে মাছ দিয়ে ভাত দিয়ে খেয়ে আসলো। আমি তখন তার অফিসে পৌঁছে গেছি। অফিসে পৌঁছে আমি কিছুক্ষণ পর দেখলাম, কিছুক্ষণ না, সে প্রায় 45 মিনিট পর আসছে তার অফিসে আমার হাজবেন্ড। এসে আমি যখন বললাম, আমি সিঁড়িতে নামতে নামতে, আমাকে লিফটে উঠতে দেয় নাই, আমি সিঁড়িতে নামতে নামতে শুনেছি যে তার মা তাকে বলছে না খেয়ে যেতে পারবি না। যখন আমি বললাম কি তুমি কি সত্যি খেয়ে দিয়ে আসলা, তোমার ওয়াইফ সুইসাইড করতে যাচ্ছে এই কথা শুনেও তোমার মাতৃভক্তি এত যে তুমি তোমার ওয়াইফ মরতে যাচ্ছে, তুমি তারপরে তোমার মায়ের কথা না ফেলে খেয়ে দিয়ে তারপরে তোমার ওয়াইফ মরলো না বাঁচলো সেটা দেখতে আসছো। এই বলে আমি আর কোনো কথা বলি নাই। পরে ওই অফিসের যে বস ছিল, বসের বউ ছিল, তারা আসলো, তাদের সাথে কিছু কথাবার্তা হলো। তাদেরকেও আমার হাজবেন্ড সব ঘটনা খুলে বলছে যে তার মা কতটা পরিমাণে প্রেশার দিচ্ছে, কতটা ফ্যাসিস্ট তার মা, তা সে বাচ্চা নিতে কেন পারতেছে না। সেই অফিসার আর অফিসারের বউকে বলে গেছে, এখনো তারা আছে, আশা করি তারা আমার পাশে আছে, তাদেরকে যদি আপনারা কেউ জিজ্ঞাসা করেন তারা বলতে পারবে। আমার হাজবেন্ডের অফিসের বস নাম বলুন, যার কাছে বলেছিল। কেন কি সে র‍্যাব 7 CPC 3 কোম্পানি কমান্ডার, চাঁদগাঁও ক্যাম্প। তার কাছে আপনারা খোঁজ নিলে আপনারা জানতে পারবেন আমার হাজবেন্ড কি বলছে না বলছে। তো এই মুহূর্তে আমার হাজবেন্ড
পরে সেই বস আর বসের বউ আমাকে যেহেতু খুব ভালোবাসে বললো যে বোন তুমি একটু থামো, তোমার হাজবেন্ডের তো খুব কষ্ট, বুঝোই তো তোমার শাশুড়ি কিভাবে তোমার হাজবেন্ডকে চাপ দিচ্ছে, তো তুমি না হয় কতদিন আমাদের ক্যাম্পেই থাকো। আমাকে 4 দিনের থাকার ব্যবস্থা করে দিল ওই কোম্পানি কমান্ডার তাদের ক্যাম্পে। তো আমার হাজবেন্ড রাখবে না, বলে যে না এখানে আমি রাখবো না, তুমি আমার সাথে বাসায় চলো, সব ঠিকঠাক হয়ে গেছে যখন বাসায় চলো। আমার সেই কোম্পানি কমান্ডার ভাইয়া আমার হাজবেন্ডকে এটাও বোঝাইলো যে ভাই আপনি আপনার মাকে যে বোঝান যে এই মেয়েটা যে বাসা থেকে বের হয়ে গেছে, এখন যদি এই মেয়েটার কোনো সমস্যা হয় এর দায় কিন্তু আমার আসবে, এর দায় কিন্তু আমার চাকরি চলে যাবে, মা তুমি একটু নিজেকে সামলাও। তো আমার হাজবেন্ড কখনোই সেটা মানতে রাজি না, বলে যে না ভাইয়া সমস্যা নাই, আমি আমার মাকে মিথ্যা বলি নাই, আমার মা জানে আমার ওয়াইফ আপনাদের অফিসে আসছে, সো আমার মা এটা বিশ্বাস করবে না। ওই কোম্পানি কমান্ডার ভাই অনেক চেষ্টা করেও আমার হাজবেন্ডকে বোঝাইতে পারে নাই। সে রাত 9:30টার দিকে আমাকে নিয়ে অফিস থেকে বাসায় গেল। বাসায় যে আমি খাওয়া দাওয়া করি নাই, অফিস থেকে ওই কোম্পানি কমান্ডার কিছু স্ন্যাক্স তার বউকে দিয়ে আমাকে খাইয়ে দিয়েছিল, সেটাই আমার লাস্ট খাওয়া আমার হাজবেন্ডের সাথে বসে। বাসায় এসে আমরা রাতে হ্যাপি এন্ডিং করলাম, আমরা হ্যাপিলি আমরা হাজব্যান্ড ওয়াইফ সব ঝামেলা ঝঞ্ঝাট সব মিটমাট করে আমরা ঘুমাইলাম। কারণ আমার একটা শুধু মাথায় ঘুরতো যে আমার হাজব্যান্ড তো ঘুমাইতে পারবে না, আমি যদি ঝামেলা রাগারাগি নিয়ে শুয়ে পড়ি আমার হাজব্যান্ড ঘুমাইতে পারবে না, সো দ্যাট আমি সব ঝামেলা মিটাইয়া তারপরে আমি ঘুমাইতে গেলাম আমার হাজব্যান্ডের সাথে। পরের দিন সকালে আমার শাশুড়ি আবার সেম ক্যাচাল, সেম ঝগড়া, সেম ঝঞ্ঝাট। পরে আমার আর সহ্য হলো না, আমি আমার হাজব্যান্ডকে বললাম এবারও যদি তুমি বিচার না করো আমার আর কিছু করার নেই। তো ওই যে বললাম যে আঘাত টাঘাত করছে ওই দিনের ঘটনা তো বললাম। তো লাস্টলি আমার হাজব্যান্ড কথা বলছে তার মার সাথে, কথা বলে বাসা থেকে বেরোয় হয়ে গেছে, আর কথা হয় নাই ওই দিনকে। ওই সকালের পর থেকে আমার হাজব্যান্ডকে ও যাওয়ার আগে আমাকে একবার বাইও বলে যায় না, একটা হিন্টসও দিয়ে যায় নাই যে আমি বুঝবো। ও আমাকে বলেও না যে তুমি ভালো থেকো, কোনো হিন্টস দিলে আমি বুঝতে পারতাম যে ও কিছু একটা করতে যাচ্ছে, আমাকে কিচ্ছু বলে দেয়, কিচ্ছু না, একটা ফোনও দেয় না। পরবর্তীতে আমার ফোনে ফোন আসলো, ফোন আসতে শুরু করলো 12:30 নাগাদ আমার ফোন আসতে শুরু করলো যে ভাবি কি হয়েছে আপনি মেডিকেলে চলে আসেন। আমি বললাম কেন, কি হয়েছে, সমস্যা কি? এরপরে শুনে আমার হাজবেন্ড সুইসাইড করছে। আমি শুনে জাস্ট বাসা থেকে বের হয়ে রাস্তায় পড়ে গিয়েছিলাম। আমার হাজবেন্ডের অফিস থেকে গাড়ি আসছিল আমাকে নিতে, গাড়ি আসার পরে আমি রাস্তা থেকে উঠে বসছি, আর দেখা হয় না, দেখতে দেয় নাই। বেলা 2:30 অবধি আমার হাজবেন্ডকে তারা দেখতে দেয় নাই। তারা আমাকে বললো হাজবেন্ডের চিকিৎসা চলতেছে, ডাক্তার দেখা করতে দিবে না। আমি যখন সবকিছু ছেড়ে ছুড়ে সবাইকে এক প্রকার জোর করে ধাক্কা দিয়ে যখন হসপিটালের ভিতরে দৌড়ে চলে গেলাম, দেখলাম এক কোনায় একটা সাদা কাপড় দিয়ে লাশ ঢাকা। আমার হাজবেন্ডের রানার কনস্টেবল ওইখানে সাদা কাপড় দিয়ে ঢাকা, আর রক্ত। আমি কিচ্ছু মানি নাই, সবাই আমার হাত ধরে, আমি সবাইকে ছেড়ে ছুড়ে ওইখানে যে কাপড়টা উঠাই দেখি আমার হাজবেন্ড শোয়া, ওর নাকে মুখে রক্ত, ওর এত যে রক্ত, বান্ডিল টিস্যু ভিজে গেছে রক্তে, তাও তলিয়ে যাচ্ছে। পোস্টমর্টম করতে নিয়ে যাবে তার আগের পজিশনে আমি আমার হাজবেন্ডকে জড়িয়ে ধরছিলাম লাস্টবারের মতো, দেখলাম আরে রক্ত, আমার 2 হাতে কত যে রক্ত ছিল, কত রক্ত। আমার হাজবেন্ড অনেক কষ্ট পেয়ে মারা গেছে, আমি জীবনে ভুলতে পারবো না, আমার সারা জীবনের আক্ষেপ থাকবে। আমি আমার শাশুড়ির হাতে পায়েও ধরে বলেছিলাম যে আমার একটু সংসারটা করতে দেন, আমার শাশুড়ি আমাকে সংসার করতে দেয়নি, আমার আক্ষেপ থেকে যাবে, আমার বয়স 20, আমার সারা জীবনের আফসোস থেকে যাবে আমার হাজবেন্ডকে নিয়ে, যাকে আমি জীবনে প্রথমবার ভালোবেসেছিলাম, আমার স্বামীকে, তাকে নিয়ে আমার সংসার করা হলো না। আমি কিভাবে বাঁচবো? ও নিঃশ্বাস নিতে পারতেছে না, ওর গা কত যে শক্ত ছিল, ঠান্ডা, ওর হাত পা শক্ত। ও যে কত সুন্দর ছিল, আমার হাজবেন্ডের মতো সুন্দর ছেলে আমি দেখি নাই আমার লাইফে দেখি নাই। ও আর আসবে না।
কাজ থেকে হাত থেকে করে মা ও আমাকে এসে জড়িয়ে ধরবে না। ও যাওয়ার আগে আমাকে একবার বলেও গেল না, যাওয়ার আগে আমার একবার হাগও করলো না, জড়িয়েও ধরলো না। ও নিজের মতো চলে গেল। কত অভিমান, কত কষ্ট নিয়ে যে ও চলে গেল, কত অভিমান নিয়ে চলে গেল। আমাকে নিয়ে যেতে পারতো, ও তো আমাকে ভালোবাসতো, ও তো জানতো আমি ওকে ছাড়া বাঁচবো না। ও তো আগে আমাকে শুট করতে পারতো, তারপর তো নিজেকে শুট করতো, দুজনে একসাথে চলে যেতাম, তাহলে তো এত কষ্ট সহ্য করতে হতো না। আজকে আমাকে এই যে প্রেস মিডিয়া, এই যে লাইভে আসতে হচ্ছে আমার স্বামীর মৃত্যু নিয়ে, আমাকে কথা বলতে হচ্ছে। আমার স্বামী আমাকে কি করে দিয়ে চলে গেল। ওর মায়ের দায়িত্ব সেই 2 ভাইয়ের উপর, ওর সয় সম্পত্তি সবকিছুর উপর দিয়ে গেল, আর আমার দায়িত্ব দিয়ে গেল ওই কয়েকটা স্বর্ণের উপরে। আমার হাজবেন্ড সৎ মানুষ ছিল, ওর স্বর্ণ বেশি নাই। আমাদের বাসা তো সিলগালা করা আছে, টিম ঢুকুক বাসায়, টিম ঢুকে যত স্বর্ণ আছে বের করে আনুক, দেখুক তারা কয়টা স্বর্ণ আছে। ওইটুকু স্বর্ণের উপর আমার জীবনের দায়িত্ব দিয়ে গেল, যে কিনা আমার সারা জীবনের দায়িত্ব নিয়েছিল। আমাকে একটু থাকতে দিল না আমার শাশুড়ি। এখানে হাজার হাজার মেয়ে আপনার জন্য কাছে, আপনার মতো যারা ফেস করে এখানে। আমার শাশুড়ি আমাকে একটু সংসার করতে দিল না। আমার স্বামী অনেক আফসোস নিয়ে মারা গেছে। দেখুন উনি 2বার স্ট্রোক করেছে সুস্মিতার বাবা। এখানে ঘর এখনো শোকে স্তব্ধ। এখানে আমার স্বামী অনেক আফসোস নিয়ে মারা গেছে। বাড়ির প্রতিবেশীরা পর্যন্ত আমার এখানে স্বামী অনেক অভিমান, অনেক আফসোস নিয়ে মারা গেছে। ওর মায়ের প্রতি ওর একরাশ অভিমান ছিল যে মা কেন বুঝে না যে তার ছেলে কি সে সুখী থাকবে। সে বুঝে না যে তার বউ ভালো না থাকলে সে কিভাবে সুখে থাকবে। আমার স্বামীর এত আফসোস অভিমান নিয়ে, এত কষ্ট দিয়ে নিজেকে নিয়ে মারা গেল সে।